নমস্কার। শুরু করতে চলেছি আমাদের ওয়েবিনার সিরিজ অন জিওগ্রাফি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, organized by the Department of Geography and in collaboration with ভূগোল ও পরিবেশ পত্রিকা and the Geographical Society of সুন্দরবন। আজকে ফোর্থ ওয়েবিনার। আজকে আমাদের বিশিষ্ট দুই বক্তা প্রফেসর লক্ষ্মীনারায়ণ সৎপতি ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি of University of Calcutta and Professor Mahua Bardhan from আনন্দমোহন কলেজ, কলকাতা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ওয়েবিনার সিরিজের পেট্রন ইন চিফ তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান, আমাদের সবার শ্রদ্ধেয় স্যার অধ্যাপক মলয় মুখোপাধ্যায় স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শশীবিন্দু জানা মহাশয়, ভূগোল ও পরিবেশ পত্রিকার সম্পাদক তথা শিক্ষক শ্রী উমাশঙ্কর মণ্ডল মহাশয়। আমরা সবাইকে আজকে স্বাগত জানাই স্টুডিওতে। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আজকের আমাদের প্রথম বক্তা অধ্যাপক ডক্টর লক্ষ্মীনারায়ণ সৎপতি এবং পরবর্তী বক্তা যিনি থাকছেন অধ্যাপিকা মহুয়া বর্ধন, তিনি উপস্থিত হয়েছেন। আজকে যারা অনুষ্ঠানে আমাদের শ্রোতাবন্ধু এবং ছাত্র শিক্ষক গবেষক উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমাদের দুই বিশিষ্ট বক্তার বক্তব্যের বিষয় থাকছে খুবই সমসাময়িক চিন্তাভাবনার উপরে। প্রফেসর লক্ষ্মীনারায়ণ সৎপতি বলবেন সাম থটস অন দ্য সার্ভাইভাল অফ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন অফ স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, and the topic of Professor Mahua Bardhan is COVID-19 pandemic and purification of urban atmosphere. এই দুই টপিকের উপর আমরা আলোচনা শুনবো। তার আগে আমরা শুনে নেব আমাদের পেট্রন ইন চিফ অধ্যাপক মলয় মুখোপাধ্যায়, তিনি ব্যস্ত রয়েছেন যেহেতু, তাই আমরা খুব সংক্ষেপে আমাদের স্বাগত ভাষণ শুনে নেব। অধ্যাপক ডক্টর শিশির চ্যাটার্জি। উপস্থিত প্রত্যেক শ্রদ্ধেয় ব্যক্তি, প্রথমেই আমাদের রায়দিঘি কলেজের আমাদের প্রিয় অধ্যক্ষ মহাশয়, এই অনুষ্ঠানের যিনি অন্যতম পৃষ্ঠপোষক এবং আমাদের সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা শ্রদ্ধেয় মলয় মুখোপাধ্যায় মহাশয়, আজকের দুই বিশিষ্ট অতিথি আমাদের অগ্রজ লক্ষ্মীনারায়ণ সৎপতি এবং আমার ছাত্রী মহুয়া বর্ধন, এছাড়া এই অনুষ্ঠানের সাথে যুক্ত সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককেই অনুরোধ করছি যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের ভাবনা আপনারা রাখবেন এবং আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে ভূগোল চিন্তার যথাযথ বিকাশ হবে। দ্বিতীয় কথা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের সময়টা একদিনের অভিজ্ঞতায় দেখছি এতটা বেশি লেগে যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী অর্থের অভাবে, ডেটা প্যাকের অভাবে, আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য হয়তো তারা ঠিকভাবে আলোচিত যে বক্তব্য সেটা শুনতে পাচ্ছে না। তা আমি প্রত্যেককে অনুরোধ করব, বিশেষ করে বক্তা এবং যারা অন্যান্যরা আছেন, আমরা আগে মূল বক্তব্যটা কম্প্যাক্ট ওয়েতে শুনে নিই, যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী সেটা পার্টিসিপেট করতে পারে। তারপর প্রশ্নোত্তর বা অন্যান্য আলাপ আলোচনা যাতে আমরা পরের দিকে রাখি, যাতে একজনও বাদ না যায় মূল বক্তব্য শোনা থেকে। এছাড়া অতিথিদের বরণ করে নেওয়ার যে কাজ সেটি সনদবাবু করবেন। এছাড়া শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার আছেন, তিনি বলবেন এবং এই আলোচনা সভার স্পিরিটটি তুলে ধরবেন শ্রদ্ধেয় মলয় মুখোপাধ্যায়। আমি শুধু বলবো যে আপনারা যেভাবে আমাদের পাশে রয়েছেন, যেভাবে থেকেছেন, সেভাবে আপনারা থাকুন। আপনাদের একটি দিনের কথা একটু স্মরণ করিয়ে দিই। আপনারা জানেন, আপনাদের আমি বারবার বলেছি, এই আলোচনা সভার মূল উদ্দেশ্য রায়দিঘি কলেজের ভূগোল বিভাগ করছে একটা স্পিরিট থেকে করছে। সেই স্পিরিটটা হচ্ছে সেলিব্রেশন অফ লাইফ। ভূগোলে তার থেকে তো বড় কিছু হয় না। আপনারা জানেন আগামী 22শে সেপ্টেম্বর হচ্ছে একটা মেলিন্ডা রোজ ডে। রোজ যেটা হয় পৃথিবীর সমস্ত যারা ক্যান্সারকে নিয়ে লড়াই করছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য, তাদের ওয়েল উইশার হিসেবে সবাই তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, লড়াইয়ে পাশে থাকার জন্য। আপনারা আসুন 22 তারিখটাকে, হয়তো সেদিন আমাদের সেমিনার নেই,
কিন্তু প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যদি আপনাদের পরিচিত যে কোনো ক্যান্সার পেশেন্টকে যিনি লড়াই করে জয়ী হচ্ছেন, লড়াই করছেন, সকলের পাশে থাকেন, শুভকামনা করেন, তাহলে যে উদ্দেশ্যে এই সেমিনার ও আলোচনা সভা চলছে সেটি সার্থক হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। আসুন এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। Thank you, Dr. Chatterjee, for his welcome address to this fourth webinar of this series. আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের খুবই কর্মব্যস্ত মানুষ এবং আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের পেট্রোনিয়ান চিফ অফ দিস ওয়েবিনার সিরিজ অধ্যাপক মলয় মুখোপাধ্যায়। তাকে আমরা সারাক্ষণ কাছে পেলে খুব সুবিধা হতো, কিন্তু তিনি আজকে কর্মব্যস্ততা রয়েছে, বেরিয়ে যাবেন বলে তার বক্তব্য আমরা শুনে নেব, তারপরে একে একে অন্যদের কাছে আসবো। স্যার প্লিজ। আমরা দেখেছি যে সমস্ত বিষয় তাদের একটা ধারাবাহিকতা আছে এগিয়ে যাওয়াতে। আমাদের ভূগোল বিষয় তার থেকে বাইরে নয়, যার ফলে আমরা আমাদের ধারাবাহিকতা কোন দিকে নিয়ে যাচ্ছি বা এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে জিওগ্রাফি কোথায় আছে সেটাকে অনুধাবন করার জন্যে রায়দিঘি কলেজে ভূগোল বিভাগ যে আয়োজন করেছে 7টি পর্যায়ে 14 জন প্রথিতযশা ভূগোলবিদদের তাদের অভিমত, তাদের ভাবনা চিন্তা, তাদের বিজ্ঞান চেতনা কোন ধারায় কিভাবে আজকে এখানে এসে পৌঁছেছে সেইটা আলোচনা করার জন্য এই যে প্রয়াস, সার্থক প্রয়াস। আমরা বিশ্বাস করি আমাদের এই ওয়েবিনার সিরিজ হয়ে যাওয়ার পরে আমরা সবাই অনুধাবন করতে পারবো, আমরা বুঝতে পারবো আমাদের বিষয় আমাদের সঙ্গে কতটা লেগে আছে, আমাদের বিষয় কোন পথে এগিয়ে চলেছে এবং আমাদের ভবিষ্যতে পথ কোনটা হতে পারে। আমার খুব স্থির বিশ্বাস যে এই ওয়েবিনার থেকে তার একটা অদ্ভুত সুন্দর চিত্র আমরা পাবো। এই যে ভাবনাটা এসছে, এর জন্য আমি আন্তরিকভাবে এই যে রায়দিঘি কলেজের ভূগোল বিভাগের যারা আমার সহকর্মী আছেন তাদের আমি ভীষণভাবে শ্রদ্ধা জানাই। আর জানাই যারা এই আমাদের ওয়েবিনারেতে যুক্ত হয়েছেন, ব্যস্ততার মধ্যেও সময় বার করে আমাদের আলোচনা সভায় যুক্ত হয়েছেন, তাদের আমি শ্রদ্ধা জানাই। আজকে যে দুজন বক্তা আমাদের সামনে তাদের অভিমত প্রকাশ করবেন, ভাবনা চিন্তা আমাদের সামনে তুলে ধরবেন, আমি মনে করি সেটা শুনে আমরা নিশ্চয়ই ভূগোলের একটা দিক সম্বন্ধে আলোকিত হব। এবং যারা বলছেন আজকে এই মহুয়া বর্ধন এবং আমার ভাইয়ের মতন ভাতৃপ্রতিম অধ্যাপক লক্ষ্মীনারায়ণ সৎপতি মহাশয়, তাদের ভাবনা চিন্তা, তাদের যে বিষয় আজকে বলবেন, আমার দেখেই মনে হচ্ছে যে বিষয়টা খুবই আজকের দিনে ভীষণভাবে গ্রহণযোগ্য এবং সেই থেকে আমরা কিছু পেতে পারি এটা আশা করব এবং তাতেই আমাদের এই সার্থকতা হবে। এই 7 দিনের 7টি পর্যায়ে আমাদের আলোচনাকে ভাগ করে রাখা দিন। সকলকে আমি অভিনন্দন জানাই, আগে থেকে আমি শুভেচ্ছা দিয়ে রাখি আজকের দুই বক্তাকে। আর সবশেষে রায়দিঘি কলেজের অধ্যক্ষ মহাশয় শশবিন্দু জানা মহাশয়কে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপনার ভূগোলের প্রতি এত আগ্রহ এবং এত সহায়তা, এত সাহচর্য আমাদের নতুন করে শক্তি দেবে আগামী দিনে আমাদের বিষয়কে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা দিয়ে আমি থাকবো কিছুক্ষণ, যতক্ষণ পারি। আমার একটা বিশেষ মিটিং আছে, কিন্তু আমি ছেড়ে যেতে পারি না। গতদিন আমি এখানে এসেও আমাকে হঠাৎ চলে যেতে হয়, যেটা যারা কর্মব্যস্ত জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের এটা ঘটে। তবে আজকে আমি চেষ্টা করছি অনেকক্ষণ থাকার। আমি আমার ক্যামেরা অফ করে আমি থাকবো কিছুক্ষণ। সকলকে আমি আমার শুভেচ্ছা দিলাম। থ্যাংক ইউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ অ্যান্ড ইন্সপিরেশন। আমরা আমাদের মধ্যে অলরেডি উপস্থিত হয়েছেন অধ্যাপক লক্ষ্মীনারায়ণ সৎপতি মহাশয়, তাকে আমরা স্টুডিওতে স্বাগত জানিয়েছি। স্যার প্লিজ ক্যামেরা অন করুন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অন্যতম পৃষ্ঠপোষক আজকের ওয়েবিনার সিরিজের কোলাবোরেশন যাদের সঙ্গে রয়েছে ভূগোল ও পরিবেশ পত্রিকার সম্পাদক
শিক্ষক শ্রী উমাশঙ্কর মণ্ডল মহাশয়কে আমি বলবো 2-4 কথা সংক্ষেপে আজকের ওয়েবিনার নিয়ে আপনি কিছু বলুন। ভূগোল ও পরিবেশ পত্রিকার পক্ষ থেকে আজকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং আজকে আমরা শুনবো, আমাদের বরিষ্ঠ অধ্যাপক রয়েছেন সৎপতি স্যার, এবং পাশাপাশি আমাদের ম্যাডামও আছেন, মহুয়া ম্যাডাম। তো সবার বক্তব্য আমরা শুনবো। তো সময় ভীষণ কম, সেই জন্য অনুষ্ঠান শুরুর জন্যই আমি শুরুর পক্ষেই সনদ স্যারকে বলবো শুরু করলেই ভালো হয়। অনুষ্ঠানের যে কোলাবোরেশন ভূগোল ও পরিবেশ পত্রিকার সম্পাদক শ্রী শিক্ষক শ্রী উমাশঙ্কর মণ্ডল মহাশয়ের কাছ থেকে আমরা 2-4 কথা শুনে নিলাম। এবার আমরা শুনবো ডক্টর শশবিন্দু জানা, আমাদের প্রিন্সিপাল স্যার। তিনি প্রত্যেকটা প্রোগ্রামে থাকার চেষ্টা চালিয়েছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি তথা পূর্ব ভারতের অন্যতম পুলিন বিশ্ববিদ্যালয়ের HRDCর ডিরেক্টর প্রফেসর লক্ষ্মীনারায়ণ সৎপতি এবং আনন্দমোহন কলেজের অধ্যাপিকা প্রফেসর মহুয়া বর্ধন। তাদের উদ্দেশ্যে আমাদের কলেজের পক্ষ থেকে 2-4 কথা বলবেন ডক্টর শশবিন্দু জানা মহাশয়। স্যার প্লিজ। কথায় আছে 3 বুদ্ধি যার তার কাছ থেকে 3 মাথা যার বুদ্ধি নেই। তো আমাদের রায়দিঘি কলেজের ভূগোল বিভাগ, ভূগোল ও পরিবেশ এবং জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ সুন্দরবনস, এই 3 মাথার থেকে যে পরিকল্পনা বেরিয়েছে অত্যন্ত সময়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক, শুধু নয় আমাদের ছাত্রছাত্রী বা শিক্ষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা ওয়েব সিরিজের আমাদের আলোচনা সভাগুলো। তো আজকে আমি তাদের পক্ষ থেকে, যারা উপরে মলয়বাবু একেবারে বাড়ির একজন সদস্যের মতো আমাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন, তার পরামর্শ আমাদেরকে সমৃদ্ধ করছে প্রতি মুহূর্তে, তার অভিজ্ঞতায় আমরা অভিজ্ঞ হচ্ছি। উমাশঙ্কর বাবু একদম গ্রাউন্ড লেভেলে প্রতি মুহূর্তে কাজ করছেন সুন্দরবনের জল মাটি কাদা মেখে, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা, আজকে যে দুজনকে পাচ্ছি তাদের মধ্যে অন্যতম লক্ষ্মীনারায়ণ সৎপতি, উনিও আমাদের কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতি মুহূর্তে লক্ষ্মীবাবুর কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অত্যাধুনিক পরামর্শ পেয়ে থাকি। শুধু কলেজের নয়, আমরা যখন HRDCর বিভিন্ন সেমিনারে যাই, তার নতুন নতুন চিন্তা ভাবনা কতটা মানে সময়ের থেকে এগিয়ে, আমাদের ভাবনা চিন্তার থেকে এগিয়ে, তার স্পর্শ পেতে পারি। ফলে নতুন চিন্তা ভাবনার দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের আজকে আলোকিত করবেন, প্রতি মুহূর্তেই করেন। আবার নতুন নতুন ভাবনা দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের, যে সমস্ত পার্টিসিপেন্টসরা আজকে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে সমৃদ্ধ করবেন, এই আশা পোষণ করছি। আর শিশিরের ছাত্রী বলে উল্লেখ করলেন মহুয়া বর্ধন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, আনন্দমোহন কলেজের অধ্যাপিকা। তিনিও যে বিষয়টা নিয়ে বলছেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের অনুন্নত জায়গাগুলো কিভাবে তাদেরকে পরিশীলিত করা যায়, উন্নয়ন করা যায় সেই জায়গাগুলোকে, তার উপরে তিনি বলবেন। নিশ্চিত আমি আশা করব আজকের আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধশালী আর আমাদের উপযোগী হয়ে উঠবে, আমাদেরকে নতুন পথ দেখাবে, নতুন ভাবনা চিন্তায় আমরা সমৃদ্ধ হব, সেই আশা পোষণ করে আজকের ওয়েবিনার সাকসেসফুল হোক সেই শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আমাদের সময় কম, আলোচনা সভা দ্রুত শুরু হোক। সবাই ব্যস্ত মানুষ, আমি সময় নষ্ট না করে তাদেরকে আহ্বান জানালাম। আমি সনদকে বলছি তাদেরকে বলার সুযোগ করে দেব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান পরামর্শের জন্য। আমরা এবার সরাসরি চলে যাব আজকে প্রথম বক্তা ডক্টর লক্ষ্মীনারায়ণ সৎপতি, তার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং তারপরে তিনি বক্তব্য রাখবেন। তিনি আমাদের খুব কাছের মানুষ এবং সারা বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের অনেকের কাছেই সুপরিচিত এবং ভূগোল জগতে তো বটে।
তো তিনি তার জার্নি শুরু করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএসসি, এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করার মধ্য দিয়ে তিনি তার শিক্ষা জগতের অনেকটাই অংশ পরিপূর্ণ করেছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন কলকাতার বিখ্যাত কলেজ, হাওড়ার বিখ্যাত কলেজ লালবাবা কলেজ থেকে, যেখানে তিনি 1999 সাল থেকে 2006 সাল পর্যন্ত অধ্যাপক, সহকারী অধ্যাপক হিসাবে কাজ করেন। তারপরে তিনি চলে আসেন 2006 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির ভূগোল বিভাগে। তার যে দক্ষতা এবং যোগ্যতা নিয়ে তিনি সারা বাংলার ভূগোল জগতের কাছে যে একজন প্রখ্যাত বক্তা হয়ে উঠেছেন, সেটা খুব স্বল্প সময়ের মধ্যে প্রমাণ হয়েছে। এবং আজকের দিনে এই বিজি শিডিউলের মধ্যে দিয়ে তিনি আমাদের এই প্রত্যন্ত সুন্দরবনের প্রত্যন্ত কলেজে ডাকে সাড়া দিয়েছেন। সেজন্য আমি প্রথমে কলেজের পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তিনি ভূগোল বিভাগের পাঠদানের পাশাপাশি দীর্ঘদিন ধরে গবেষণা করাচ্ছেন, নিজে করছেন। তার গবেষণাপত্র বা গবেষক ছাত্র এই সংখ্যা আজকের দিনে উল্লেখের মতো সময় কোনোভাবেই যথেষ্ট নয়। তাই আমি সংক্ষেপে স্যার সম্পর্কে কিছু কথা বলবো, যেটা হলো যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি যে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর হয়ে উঠতে পারেন সেটা তিনি প্রমাণ করেছেন সময়ের সাথে সাথে। 2017 সালে তিনি প্রফেসর ইন জিওগ্রাফি পাশাপাশি তিনি হয়ে গেলেন ক্যালকাটা ইউনিভার্সিটির এইচআরডিসি ডিরেক্টর। তাকে আমরা পেয়ে ধন্য। তিনি যে আজকের যে বক্তব্য রাখবেন সে বক্তব্য একেবারে সম্পূর্ণ তার দীর্ঘদিনের রিসার্চের একটা নির্যাস বলা ভালো। কারণ তিনি দেশে এবং বিদেশে বহু সুনামি জার্নালে তার একাধিক গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। আমি স্যারের একটা সিভি থেকে দেখেছি যে মোর দ্যান 50 publication in reputed journals in national and international level was published by him and with his scholar. 7 books and more than 10 book chapters contributed by him. A lots of seminar and conference was attended by Dr. Satpathy. He visited many more countries time to time for the sake of research and education in geography. He delivered a lots of invited lectures in different colleges and universities in Bengal and outside of Bengal. স্যারকে আমরা পেয়ে ধন্য। স্যারের কাছ থেকে আমরা তার বক্তব্য শুনে নেব। আজকের দিনে ভূগোল চর্চা বা এই সময়ে সমসাময়িক যে চিন্তা ভাবনা সেগুলোর উপরে তিনি আলোকপাত করবেন। স্যার প্লিজ আমাদের আজকের ওয়েবিনারে স্বাগত জানাই। আপনার কাছে চলে যাচ্ছি। আজকে আমি বাংলাতেই বলবো, কারণ প্রত্যেকদিন ইংরেজিতে বলে বলে আমার মনে হয় কেমন যেন একটু খারাপ লাগতে শুরু করেছে যে আমাদের দেশের মানুষ দেশের ভাষায়, মাটির কাছাকাছি যে ভাষা সেই ভাষায় কথা না বললে আমার ঠিক বক্তব্য প্রাণ পায় না। যাই হোক, সনদ আমার সম্পর্কে অনেকগুলি মিষ্টি মিষ্টি কথা বললো, তার জন্য ধন্যবাদ। এতগুলি কথার হয়তো আমি উপযুক্ত নাও হতে পারি। রায়দিঘি কলেজের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। শশবিন্দু বাবু খুব দক্ষতার সঙ্গে অধ্যক্ষতা করে চলেছেন এবং তার সঙ্গে আমাদের বহুদিনের একটি যোগাযোগ। আমাদের শ্রদ্ধেয় মলয় মুখোপাধ্যায় মহাশয় রয়েছেন, একেবারে অগ্রজ অভিভাবকের মতো তিনি আমাদের সামলে রাখেন বিভিন্ন ক্ষেত্রে। আমার ছাত্রীতুল্য মহুয়া, সে আজকে আমারই সঙ্গে বক্তৃতা দেবে। তো আমি খুব ভালো লাগছে যখন আমাদের অনুজরা তারা আমাদের সঙ্গে একই সঙ্গে মঞ্চ অংশ নেয়, তখন খুবই ভালো লাগে এবং আমার মনে হয় তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে এবং সেইগুলো বিচার করার বিষয় আছে। শিশিরকেও দেখতে পাচ্ছি। শিশির এবং সনদ তারা তো দুজন স্তম্ভের মতো ওই কলেজের সঙ্গে যেভাবে কাজ করে চলেছে, তাছাড়া তারা যেভাবে বাংলায় ভূগোল চর্চাকে আরো এগিয়ে নিয়ে চলেছে, সেটাও আমার কাছে খুবই একটা শ্লাঘার বিষয়, খুব ভালো লাগে। আজকে যে বিষয়টি সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব, সেইটি আসলে কিন্তু আত্মসমীক্ষা।
এটা এমন নয় যে আমি ভূগোল যারা চর্চা করেন তাদের প্রতি অঙ্গুলি নির্দেশ করার জন্য এইসব কথা বলবো, সেটি কিন্তু একেবারেই নয়। কারণ আমি যেহেতু ভূগোলের সঙ্গে থেকেছি, আমার ভূগোল বিষয়ে আশাটা অনেকটাই অকস্মাৎ চলে আসা। আমি সেভাবে সুনির্বাচিত ভাবে ভূগোল পড়তে আসিনি, কিন্তু আসার পরে মনে হলো যে ভূগোলকে ভালোবেসে ফেলেছি। তাই যখন প্রশাসনিক দায়িত্ব চলে গেলাম, তখনও আমার মনে হলো যে কোনো একটা ভাবে যদি ভূগোলের সঙ্গে ঝুলে থাকতে পারি। তাই ভূগোল বিভাগের সঙ্গে যে সম্পর্ক, যে নাড়ির টান, যেটা শুরু হয়েছিল সেই 1993, 94, 92 সালেরও একটু আগে, সেইখান থেকে এখনো চালিয়ে যাচ্ছি বলা যেতে পারে। আজকের যে মূল বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হলো যে ভূগোলের টিকে থাকার যে ব্যাপার আগামী দিনে, সেইটি কিভাবে সম্ভব হবে বা আমরা কি কি ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করে নেব। কারণ আমি জানি, আমার মনে হয় শিক্ষকরা শুধু নয়, আমাদের ছাত্রছাত্রীরাও এর মধ্যে আছেন। তারা এই প্রতিযোগিতার যে সমস্ত বিষয়গুলি আগামী দিনে আসছে তার সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ ভাবে এগিয়ে যেতে পারবেন বা তাদের কিভাবে আবার উন্নততর ভাবে তৈরি হতে হবে, সেই বিষয়গুলি সম্পর্কে তারা জানতে পারবেন। প্রথমেই আসি যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে কিন্তু পৌঁছে গেছি, আমরা ঢুকে পড়েছি সেখানে। আমরা জানি যে শিল্প বিপ্লব যখন আসে, প্রথমে কৃষি বিপ্লব হয়েছিল ইউরোপে, সেখান থেকে শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই যে নম্বরগুলো করা হয়, সেইগুলো আসলে যে পরিচালিকা শক্তি শিল্প বিপ্লবের, সেই বিপ্লব সম্পর্কে, যেমন প্রথমের দিককার যে শিল্প বিপ্লব গুলো হয়েছিল, সেইগুলোর প্রধানত চালিকা শক্তি ছিল যে শক্তির উৎস, সেগুলো কয়লা কিংবা আমাদের যে বাষ্পীয় ইঞ্জিন, যে সকট আমরা বলি, সেইগুলো, বা তারপরে যে বিভিন্ন ধরনের খনিজ তেল, সেই সব। কিন্তু এখন যে চতুর্থ শিল্প বিপ্লব এসে গেল, সেই শিল্প বিপ্লব কিন্তু প্রধানত যে তথ্য নির্ভর, তথ্য এবং পরিসংখ্যান নির্ভর এই শিল্প বিপ্লব। কাজেই আমাদের সামনে এখন যেটাকে আমরা বলি বিশ্বায়ন, সেই বিশ্বায়ন কিন্তু সম্পূর্ণভাবে প্রায় শুরু হয়ে গেছে। এবং এই যে করোনা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে চতুর্থ শিল্প বিপ্লব বলতে যেটাকে আমরা বুঝি, সেইটা কিন্তু পুরোপুরি বিশ্বায়ন আসলে চতুর্থ শিল্প বিপ্লবকে প্রকট করে তুললো। এবং যেখানে বাণিজ্যিক অর্থনীতি, সেটি সারা পৃথিবীকে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা এবং প্রযুক্তির ভিতর দিয়ে বেঁধে ফেলল। এর ফল যেটা হয়েছে, যে আমরা জানি যে ভূগোলে আমাদের পৃথিবীটা গোল, কিন্তু আমরা যদি সামাজিক, আর্থিক, বাণিজ্যিক এবং সর্বোপরি যদি আমরা রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বিশ্বের যে পরিসর, সেই বিশ্বের পরিসরে যখন আমরা বাণিজ্যিক এবং যে রাজনৈতিক ক্ষেত্রগুলো দেখব, সেইখানে এখনকার দিনে বলা হচ্ছে সমতল পৃথিবী, অর্থাৎ ফ্ল্যাট আর্থ। তার মানে পৃথিবী এখন আর ঘুমোয় না। যদি আমরা খুব সংক্ষেপে একটা ছোট কথা বলে নিই যে বাজার অর্থনীতি কিভাবে কাজ করে। ধরা যাক আমাদের সেন্সেক্স সম্পর্কে অনেকেরই ধারণা আছে যে আমাদের যে স্টক এক্সচেঞ্জ আছে, সেইখানে এই সেন্সেক্স ওঠানামা করে, যে সূচক, বাণিজ্যিক সূচক, সেটা কিন্তু ওঠানামা করে। সেই বাণিজ্যিক সূচক কিন্তু এখন ভারতের অর্থনীতির উপর নির্ভর করে না। সকাল মানে রাত্রিরে, মানে পূর্ব রাত্রিরে, সেইখানে অস্ট্রেলিয়া বা জাপান বা চীন বা আমাদের সিঙ্গাপুর, সেইখানকার যে অর্থনীতি, যেখানে যে সূচক, যে স্টক এক্সচেঞ্জের যে সূচক, সেই সূচকের ওঠানামার উপরে নির্ভর করে ভারতে কি হবে, এবং তারও আগে আমেরিকায় কি হবে তার উপর নির্ভর করে। সাধারণত দেখা যায় যে বিকেলের দিকে আমাদের স্টক এক্সচেঞ্জ পাল্টে গেল, যেরকম আমাদের সূচক উঠছিল বা নাম ছিল, সেটা পাল্টে গেল। তার কারণ কি? আমেরিকার যে স্টক এক্সচেঞ্জ, সেইখানে হয়তো কিছু ইন্দ্রপতন ঘটে গেছে, তার ফলে আমাদের এখানেও
কিছু একটা পরিবর্তন ঘটে যায়। আমি কেন এই সূচকগুলোর কথা বলছি তার কারণ হচ্ছে যে বিশ্ব অর্থনীতিতে এই সূচকগুলো কিন্তু বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। কিরকম? এগুলোর সঙ্গে আমাদের যত আহ শিল্প কারখানাগুলো আছে, যত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, যত আমাদের মুদ্রা বিনিময় হয় সেইগুলো সমস্ত কিছুকে কিন্তু সূচক ধরে নিয়েই এই সূচকগুলো তৈরি হয়। তার মানে এই দাঁড়ালো যে বাণিজ্যিক ভাবে এখন কিন্তু সারা পৃথিবীতে বিশ্বায়ন ঘটে গেছে। তো এইরকম একটা বিশ্বায়নের পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বায়নের যে অর্থনীতি, যে শিল্প বিপ্লব, যে কোনো শিল্প বিপ্লব কিন্তু সবসময় চাইবে তার উপযুক্ত করে তৈরি করে নিতে শ্রমিকদের। কাজে যারা শ্রমিক, আমরা জানি যে শ্রমিক এবং আহ, মানব সম্পদ কিন্তু এক নয়। মানব সম্পদ যখন তৈরি করা হয় বা তৈরি হয় তার মধ্যে নিজস্ব কিছু ব্যক্তিগত চিন্তা ভাবনা চেতনা এইগুলো থাকে, তারা রাষ্ট্রকেও প্রশ্ন করতে সাহস করে। কিন্তু যখন যে অর্থনীতি, বিশেষ করে বাজার অর্থনীতি, তারা কিন্তু সেই রক্তকরবীর 49-এর বা 45-এর সেই তাদেরই তৈরি করার চেষ্টা করে। ফলে আমাদের এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের কি তৈরি করতে পারে? আমরা জানি খুব সম্প্রতি আমাদের জাতীয় শিক্ষানীতি এসেছে 2020 সালে। সেই শিক্ষানীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে প্রযুক্তির ব্যবহারের কথা বারবার বলা হচ্ছে। কিন্তু প্রযুক্তির ব্যবহার কিভাবে সম্ভব হয়? এই যে করোনা পরিস্থিতি, আজকে নিশ্চয়ই আমরা একটা সুবিধে পেয়েছি যে কোথাও যেতে হচ্ছে না, বাড়িতে বসেই কি সুন্দর আমরা বিভিন্ন বক্তৃতা বা বক্তৃতামালার আয়োজন করে ফেলছি। সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারছেন। এটা একটা নিঃসন্দেহে ভালো দিক। কিন্তু যে মঞ্চের ভেতর দিয়ে আমরা এই কাজগুলো করছি, যে নেটওয়ার্কের ভেতর দিয়ে আমরা এই কাজগুলো করছি, সেটা কি আমাদের হাতে আছে? সেটা তো আমাদের হাতে নেই। সেগুলো আমরা যেগুলোকে বলি ওয়েব 2.0, সেখানে ফেসবুক হতে পারে, মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইমেল হতে পারে, যেগুলোর ভেতর দিয়ে বা এই যে আমরা এখন স্ট্রিম ইয়ার ব্যবহার করছি, এগুলো তো আমাদের নয়, আমাদের সরকারেরও নয়। এগুলো বিভিন্ন আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এবং আমরা সবসময় জানতে পারবো যে পেছনে যারা থাকে, যারা পেছনে থেকে পর্দার আড়ালে থেকে সামনে পুতুল নাচ নাচায়, তাদের কাছে কিন্তু আমাদের সমস্ত তথ্য জমা হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি টিপিএ সিনড্রোম, থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর সিনড্রোম। যে তৃতীয় পক্ষ, আমি রায়দিঘি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি, কিন্তু সেটা আসছে এমন একটা মঞ্চের ভেতর দিয়ে, একটা নেটওয়ার্কের ভেতর দিয়ে, যারা চাইলে আমাদের সমস্ত কথাবার্তা শুনতে পারে, সমস্ত আলোচনা শুনতে পারে, কিন্তু আসলে কন্ট্রোলটা তাদের হাতে, তারা নিয়ন্ত্রক। এবং এই যে নিয়ন্ত্রক যারা, তারা যদি আমি দেখি যে পৃথিবীর যে সূচক ধনীদের যে তালিকা, সেই তালিকায় দেখা যাবে যে পৃথিবীর প্রায় 90% যে সম্পদ, সেইটা কিন্তু তার নিয়ন্ত্রক রয়েছেন মাত্র 2% মানুষ। আর বাকি 98% মানুষ তারা দারিদ্র, ক্ষুধা এবং অন্যান্য যে সমস্ত প্রতিকূলতা, সেইগুলোর ভিতর দিয়ে তাদের পরিচালিত হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের যে নতুন জাতীয় শিক্ষানীতি এলো, কেন সেটাকে নিয়ে আসা হলো? ভারতের একটা নিজস্ব সুবিধে রয়েছে। সেই সুবিধাটা হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত মানসিকতা, যে আমরা খুবই অনুগত থাকতে পছন্দ করি। অনুগত কাদের প্রতি? সিস্টেমের প্রতি। যে কোনো একটা ব্যবস্থাপনা যদি তৈরি হয় বা তৈরি করা যায়, সেটা রাজনৈতিক ব্যবস্থাপনাই হোক বা সেটা কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, যেমন আমাদের কনস্টিটিউশনাল একটা প্রতিষ্ঠান, পার্লামেন্ট একটা প্রতিষ্ঠান, তেমনি আমাদের যদি বাজার অর্থনীতি একটা প্রতিষ্ঠান হয়, তার প্রতি যদি একবার আনুগত্য তৈরি করিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু সেই আনুগত্য থেকে আমরা সরে যাই না। এটা এমন নয় যে আমেরিকা বা ইউরোপের মানুষ তারা কিন্তু চ্যালেঞ্জ করে, তারা ছুঁড়ে দেয় প্রশ্ন, এমনকি তাদের প্রাইম মিনিস্টারকেও কোশ্চেন করতে পারে, তাদের চিফ মিনিস্টারকে কোশ্চেন করতে পারে, কিন্তু আমরা সেই প্রশ্ন করতে পারি না। আমরা একটা প্রশ্নাতীত আনুগত্যের ভিতর দিয়ে
চলতে পছন্দ করি। এটা আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানসিকতা বলা যেতে পারে। দ্বিতীয় আরেকটা জিনিস ভারতবর্ষে আছে, সেটা হলো আমাদের যে জনসংখ্যা নিরিখে একটা সুবিধে, কারণ আমাদের কম বয়সীদের সংখ্যা অনেক বেশি। 35 বছরের গড় আয়ুর নিচে যে জনসংখ্যা, তাদের সংখ্যা প্রায় 65%। এটা সারা পৃথিবীতে আর কোনো দেশে নেই। ফলে এই জনসংখ্যাকে যদি আমরা এমন একটা শিক্ষানীতির ভিতর দিয়ে বেঁধে ফেলতে পারি, যাতে করে আমরা শ্রমিক তৈরি করব, আর এই শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা বিভিন্ন কলকারখানার শ্রমিক নয়, এখন যে নতুন বাজার অর্থনীতি, যেখানে প্রয়োজন প্রযুক্তি নির্ভর, যেখানে তথ্য এবং পরিসংখ্যানকে যারা বিশ্লেষণ করতে পারবে এবং বিশ্লেষণের ভিতর দিয়ে যে ধরনের ডিসিশন সাপোর্ট সিস্টেম, মানে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষেত্রে যে প্রয়োজন সেইটা, অর্থাৎ কিনা এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি সাধারণভাবে আমরা বলতে পারি এক্সপ্লয়টেটিভ টেকনোলজি। এই যে আমরা নিয়ন্ত্রক যে প্রযুক্তি, যা সাধারণভাবে এক্সপ্লয়েট করে মানুষকে, সেই রকম একটা পরিস্থিতির দিকে কি আমরা চলে যাচ্ছি না? তাতে করে যে নতুন শিক্ষানীতি, আমাদের মনে হতে পারে অনেকেরই যে না ঠিক আছে, আমরা এইগুলো শিখবো, শেখার ফলে আমরা চাকরি টাকরি পেয়ে যাব, আমরা যে সাদা কলার যেগুলোকে আমরা বলি, যে সাধারণ বাড়ির মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা ধেই ধেই করে নৃত্য করতে শুরু করে দিতে পারে। কিন্তু আমরা কি আরেক ধরনের বিভাজন রেখা তৈরি করছি না? কিরকম বিভাজন রেখা? আমাদের দেশে বিভিন্ন ধরনের বিভাজন রেখা তৈরি হয়ে আছে। দারিদ্র্যের বিভাজন রেখা, ক্ষুধার বিভাজন রেখা, ভাষার বিভাজন রেখা, সমাজ ব্যবস্থা সংস্কৃতির বিভাজন, সামাজিক বিভাজন, এবং যে মানুষে মানুষে বিভিন্ন ধরনের ধর্মীয় বিভাজন, তার সঙ্গে ভাষাগত যে ইংরেজি জানা ইংরেজি না জানার বিভাজন, তার সঙ্গে আরেকটি বিভাজন তৈরি হলো, সেটি হলো যে প্রযুক্তি জানা এবং প্রযুক্তি না জানার বিভাজন। সেই প্রযুক্তি জানাদের সংখ্যা যদি আমরা দেখি যে আমাদের দেশে এখনো পর্যন্ত হয়তো 90%, 85% মতো মানুষ যাদের আমরা স্বাক্ষর বলে গণ্য করতে পারি। কিন্তু যদি আমি স্বাধীনতার পর এখন পর্যন্ত হিসেব করি, তাহলে স্বাক্ষর বলতে শুধু সই করতে পারা নয়, স্বাক্ষর বলতে কোনো একটি ভাষায় পাঠ করে সেই পাঠবদ্ধ যে জিনিস, যে জ্ঞান, সেটিকে আবার নিজের ভাষায় যদি উপস্থাপন করতে পারা যায়, সেই রকম যে জ্ঞান, সেটিকে আমরা বলতে পারি স্বাক্ষর। কিন্তু সেখানে কি 15% হবে? সেটি নিশ্চয়ই 30 থেকে 40% হয়ে যাবে। 40% মানে 130 কোটির 40% যদি ধরি, তাহলে স্বাধীনতার সময় যত জনসংখ্যা আমাদের নিরক্ষর ছিল, তার থেকে বেশি নিরক্ষর জনসংখ্যা কিন্তু এখনো আছে। যদি আমরা বলি যে আমাদের দারিদ্র্য মোচন করা হয়েছে, 50% থেকে কমে 25% বা 20% হয়েছে, কিন্তু মাথা যদি মোট জনসংখ্যার নিরিখে দেখি, তাহলে সংখ্যাটি কি কমেছে? নিশ্চয়ই বেড়ে গেছে। যদি আমরা জানি যে ইংরেজি জানা আর ইংরেজি না জানা মানুষের প্রভেদ কত, সেখানেও কিন্তু সংখ্যাটি কম নয়। সেই সঙ্গে সঙ্গে আবার এসে গেল যে এইরকম একটি প্রযুক্তি জানা বা না জানা, যেখানে ব্যাংকে গিয়ে কাজ একজন সাধারণ মানুষ সে কি করে জানবে যে এই প্রযুক্তি, তাছাড়া প্রযুক্তির যদি ব্যবহার করতে হয় তাকে সবসময় নেট কানেক্টেড থাকতে হবে। এই যে সংযুক্ত থাকা, সেই সংযুক্ত থাকাটা আমরা জানি আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলি ছিল সেগুলি উঠে গেছে। এখন এমন এমন বড় বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলি তারা কেউ কেউ দেউলিয়া হয়ে গেছে, ঘোষণা করে দিয়েছে নিজেদের, কিন্তু তার যে স্পেকট্রাম সেইটি ব্যবহার করছে অন্য ভাই কোটি টাকা, সেই টাকাটি কিন্তু সে জনগণকে পরিশোধ করেনি, উল্টে সেটিকেই ব্যবহার করে আমাদের এই করোনার মতো পরিস্থিতিতে আবার আমরা যে নতুন ধরনের শ্রমিক তৈরি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কিন্তু তারাও বিশেষ ভাবে এগিয়ে চলেছে। তো আমাদের এইরকম একটি পরিস্থিতিতে আমরা ভূগোলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি? ভূগোল তো একটি মাত্র বিষয়, সমস্ত বিষয়ের উপরে যেভাবে ইউজিসি বা এমএইচআরডির ভিতর দিয়ে এমএইচআরডির নাম সংক্ষিপ্তকরণ করা হয়েছে, এটিকে ছেঁটে ফেলা হয়েছে। মানব সম্পদ উন্নয়ন একটি বিরাট বড় একটি যজ্ঞের মতো, একটি বহুধা
আহ, মানে একটি ব্যাপক আহ, সংজ্ঞা আমরা বলতে পারি। কিন্তু সেখানে শুধু আমরা যদি বলি মিনিস্ট্রি অফ এডুকেশন, মানে শুধু শিক্ষাকে আমরা অনেক ছোট করে দিলাম। সেইখান থেকে যদি আমরা দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কতকগুলি বিষয় এসে যাচ্ছে যেগুলি আমাদের সরকারি আনুকূল্যে যে সমস্ত প্রতিষ্ঠান চলতো সেইগুলি থেকে সরকার পিছিয়ে আসছেন, এবং আস্তে আস্তে যারা বেসরকারি সেইগুলি এগিয়ে আসছে। তাতে করে আমাদের যেগুলিকে আমরা বলি অনুমোদিত যে সমস্ত মহাবিদ্যালয়গুলি আছে, তারা আগামী দিনে কি ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হবেন। কারণ নতুন এডুকেশন যে পলিসি তৈরি হয়েছে, শিক্ষানীতি, সেখানে একটি কথা পরিষ্কার বলা আছে যে বিশ্ববিদ্যালয়ের অনুমতি বা অনুমোদন দরকার পড়বে না। তার ফলে যদি আজকে রিলায়েন্স তারা কলেজ খুলতে শুরু করে পাড়ায় পাড়ায়, তাহলে সেই কলেজগুলিতে কি ধরনের ছেলে মেয়েরা যাবেন। আর আমাদের যে কলেজগুলিতে এখনো পর্যন্ত সরকারি সাহায্য আমরা পেয়ে থাকি, সরকার যদি তা বন্ধ করে দেন, তাহলে আমাদের কি পরিস্থিতি হবে এবং সেখানকার ছেলে মেয়েরা কিভাবে কোথায় যাবে, এই নিয়ে আমরা সত্যিই চিন্তার মধ্যে আছি। এইরকম একটি পরিস্থিতিতে ভূগোলকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো? যখন এই ভূগোলের কোনো আলোচনা হয়, আমি শুধু শুনি যে ভূগোলে কিছুই নাই, কি হবে। ভূগোল একটি ইউনিভার্সাল বড়োয়ার, সবার কাছ থেকে নিয়ে চেয়ে চিনতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আবার অনেকেই ইদানিং বিভিন্ন ভাবে যে টেকনোলজির ব্যবহার করছেন, যারা রিমোট সেন্সিং বা দূর সংবেদন বা আমাদের যে ভৌগোলিক তথ্য প্রযুক্তি ব্যবস্থা, সেইগুলি ব্যবহার করে তারা সেগুলিকেই ভূগোল বলে মনে করছেন। দুটি একেবারেই ঠিক নয় বলেই আমার মনে হয়। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? এর যে প্রেক্ষাপটে আরেকটি ছোট্ট কথা আমি বলে নিতে চাই, সেটি হলো যে ইউজিসির নতুন যে ফরমান, সেই ফরমানে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি ছিল, যেগুলিকে আমরা প্রফেশনাল পেশাগত একটি প্রতিষ্ঠান বলে থাকি, যেমন জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া একটি নামকরা প্রতিষ্ঠান, কিন্তু সেই যে প্রতিষ্ঠানগুলি তারা যে ধরনের আমরা প্রকাশনা করতাম, সেই প্রকাশনাগুলিও আজকে একটি প্রতিযোগিতার সম্মুখীন হয়ে গেছে। এবং বিশ্বায়নের ফলে যেটি হলো যে আমাদেরই গবেষণা লব্ধ যে জ্ঞান, সেইগুলি তৈরি করছে আমাদেরই গবেষকরা অত্যন্ত পরিশ্রমের ভেতর দিয়ে। তারপর সেইগুলি পাঠাচ্ছে তারা স্কোপাস সূচকে, যে সমস্ত যে সেগুলি ইন্ডাস্ট্রিয়াল হাউস দ্বারাই পরিচালিত হয়, সেইখানে পাঠানো হচ্ছে এবং তার যে রিভিউ সেগুলি আমরাই করছি। তাদের এক পয়সাও খরচা করতে হচ্ছে না, কিন্তু তারা সেগুলি বিক্রি করছে। এবং ইউজিসি তাদের 1 নম্বর রেটিং এ রেখেছে, গ্রেড এ। ফলে তাদের যে কেয়ার লিস্ট, কনসোর্টিয়াম অফ একাডেমিক যে জার্নালস বা লিস্টিং আছে, সেখানে তারা কিন্তু 1 নম্বরে চলে এলো। আর যারা বাকিরা ছিলাম আমরা, দীর্ঘদিন ধরে যখন ইউজিসিও তৈরি হয়নি, এইরকম একটা পরিস্থিতিতে আমরা নিজেদের টিকিয়ে রাখছি। কতদিন সেগুলো টিকবে আমার ধারণা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে করতে যে এই যে পেশাগত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ছিল, সেইগুলি আস্তে আস্তে উঠে যাওয়ার সম্মুখীন হয়েছে। কারণ সেখানে যে ধরনের আন্তর্জাতিক মানের দক্ষতার প্রয়োজন আছে, সেই দক্ষতা আমাদের কিন্তু এখন নেই। এবং সেগুলি বহুকাল আগে আমার মনে আছে শিশির একবার বলেছিল যে বৃদ্ধাশ্রমে তৈরি পরিণত হয়েছে। আমি মানুষজনের বয়সের কথা উল্লেখ করছি না, আমি এটাকে বলতে পারি যে হ্যাঁ, আক্ষরিক নয় কিন্তু ভাবগত অর্থে এটি কিন্তু বৃদ্ধাশ্রমেই পরিণত হয়েছে। তার কারণ আমরা নতুন চিন্তা ভাবনা কিন্তু এগুলোর ভেতর দিয়ে তৈরি করতে পারছি না। ফলে যেটা হচ্ছে যে এই যে পেশাগত যে প্রতিষ্ঠানগুলো, তার সঙ্গে কিন্তু ভূগোলের যে বিভাগ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো, তাদের একটা সুনির্দিষ্ট আদান প্রদান কিন্তু হতো। এবং সেই আদান প্রদানের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার ভেতর দিয়ে আরো উন্নততর যে পঠন পাঠন এবং যে পাঠ্যসূচি তৈরি করা, সেইগুলো কিন্তু তৈরি হতো। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি প্রতিষ্ঠানগুলি একদিকে চলছে নিজের মতো করে, সেগুলি একার্থে সত্যিই তারা বৃদ্ধাশ্রম। আর যেগুলি ভূগোল বিভাগ,
সেইগুলি তাদের নিজেদের মতো করে চলেছে, দুয়ের মধ্যে কোনো সংযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইটা একটা ভয়ঙ্কর দিক বলেই আমার মনে হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে ভূগোলকে কিভাবে আমরা আন্তর্জাতিক যে চাহিদা সেইটির সঙ্গে যুক্তও করতে পারবো, আবার নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে পারবো, এইরকম একটা চিন্তা ভাবনা কিভাবে করা যেতে পারে। আমি একটা ছোট জিনিস বলতে চাই সুন্দরবন সম্পর্কে। সুন্দরবনের যে কলেজটিতে এখন এই মুহূর্তে আমরা আলোচনা করছি তার বদান্যতায়, তো সেই কলেজ এবং যে একটি প্রতিষ্ঠান তার সঙ্গে সহযোগিতা করছে, যে তারা কাজ করে চলেছে নিয়মিত। কিন্তু সুন্দরবন এমন একটি জায়গা, যে অঞ্চল বলা যেতে পারে, এটা তো কোনো জঙ্গল নয়। এখানে মানুষ আছে, জল আছে, ডাঙ্গা আছে, তাদের চাহিদা আছে, তাদের পিপাসা আছে, সেই সমস্ত মিলিয়েই কিন্তু একটি অঞ্চল। সেই অঞ্চলে যত গবেষণা হয়েছে এবং সেই গবেষণাগুলি করে তার সত্য মিথ্যা অতি রঞ্জন সবকিছু মিলিয়ে যেভাবে অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছেন বা নিজেকে পৌঁছে দিতে পেরেছেন, সেই তুলনায় সুন্দরবনের মানুষগুলি বা প্রতিষ্ঠানগুলি কেন আন্তর্জাতিক মানে পৌঁছতে পারছে না বা পারলো না, এটা কিন্তু একটা মস্ত বড় জিজ্ঞাস্য ব্যাপার হয়ে রইল। তো এইখানে দাঁড়িয়ে আমি যদি ভূগোলকে একটুখানি ছোট্ট করে পর্যালোচনা করে নিই যে ভূগোল ব্যাপারটা কি। সোজা কথায় ভূগোল কিন্তু দুটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। মূল স্তম্ভ একটি হলো সময় আর একটি হলো ক্ষেত্র, টাইম এবং স্পেস। এই যে সময়, সেই সময়ের আবার বিভিন্ন পরিসর হতে পারে, সেটি বছর হতে পারে, সেটি দশক হতে পারে, সেটি শতাব্দ হতে পারে বা আরো বেশি হতে পারে। আবার পরিসর একটি ক্ষুদ্র অঞ্চল হতে পারে, সেখান থেকে সারা বিশ্ব হতে পারে। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ভূগোলের পাঠ্যসূচি তৈরি করব, তখন কোন স্তরে কি ধরনের তৈরি করব সেটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার জায়গায় থাকা উচিত ছিল। কেন একজন সুন্দরবনের ছাত্রছাত্রী যারা প্রাথমিক স্তরে পড়াশুনো করে তাদের বা বিদ্যালয় স্তরে পড়াশুনো করে, তাকে জানতে হবে যে আমেরিকার কোথায় কোন শিল্প গড়ে উঠেছে বা ইউরোপের কোথায় কোন শিল্প গড়ে উঠেছে, তারা না খেলে কি হবে, অতিরিক্ত খেলে কি হবে, মেদ বাড়বে না ঝরবে, এই নিয়ে আমাদের চিন্তা করার চেয়ে সুন্দরবন এলাকায় কি ধরনের মানুষজন বাস করেন, কি ধরনের সম্পদ পাওয়া যায়, কি ধরনের বিপর্যয়কে মোকাবিলা করতে হয়, কিভাবে সেইগুলো তার সঙ্গে পৃথিবীর যোগটা কোথায়, এইগুলো যদি আমাদের বিদ্যালয় স্তরে চিন্তা ভাবনা করা যেত তাহলে হয়তো অনেক ভালো হতো। ফলে যখন বিদ্যালয় স্তরে ক্ষেত্র সমীক্ষণ হবে, তখন আমাদের পরিসরটা ছোট করে সেই জায়গাকে ভালো করে জানা, তারপরে যখন মহাবিদ্যালয় স্তরে যাবে তারা আরেকটু বড় এলাকায় জানবে, নিজের এলাকাকে হাতের তালুর মতো চিনতে হবে, ধীরে ধীরে বাড়াতে হবে সেটা। আমার কাছে খুবই আশ্চর্য ঠেকে যখন দেখি যে আমাদের ইউজিসি 190টা বা 95টা বা 200টার মতো যে পাঠ্যসূচি তৈরি করেছে, ততগুলো বিষয় আছে। ভারতবর্ষে প্রত্যেক বছর 2 থেকে 2.5 কোটি ছেলে মেয়ে তারা মহাবিদ্যালয় স্তরে পড়াশোনার জন্য আসে তাদের কাছে। এবং ভারত এত বড় একটা বৈচিত্র্যের দেশ, ভাষাগত, সংস্কৃতিগত, সম্পদগত সব দিক থেকে এত বৈচিত্র্য, সেইখানে মাত্র 200টি সাবজেক্ট কিছুই নয়, অন্তত পক্ষে 2000 কেন 10,000 বিষয় পড়াশোনা করানো উচিত ছিল, যাতে করে ছেলে মেয়েদের সামনে অনেক বেশি চয়েস থাকে। সবাইকে কেন ভূগোল পড়তে হবে? ভূগোল পড়লেও সবাইকে একই ধরনের ভূগোল পড়তে হবে কেন? ভূগোল তো 100 রকমের হয়, তাহলে 100 রকমের ভূগোল কেন তৈরি হবে না বিভিন্ন জায়গায়? সবাইকে একই ছাঁচে একই জিনিস পড়তে হবে, তারপরে সবাই একটা সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে দরজায় দরজায় যে আমরা চাকরি পাচ্ছি না, কাজ পাচ্ছি না। আসলে আমরা নিজেকেই তো ভালো করে জানার সুযোগ পেয়ে যাইনি। এইবার আমরা আসি, যখন আমরা বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা করব বা গবেষণা করব, সেইখানেও আমরা দেখছি যখন আমাদের গবেষণাগুলো হচ্ছে সেইগুলোর পরিসরটা বড়ই ছোট। হয়তো কেউ একটা সামান্য জেলা নিয়ে করছেন, কেউ একটা ব্লক নিয়ে করছেন, না, আরেকটু বৃহৎ পরিসরে কাজ করতে হবে, একটা বৃহৎ অঞ্চল, একটা দেশ। যদি আমরা সেই রকম চিন্তা ভাবনার জায়গায় না যেতে পারি,
কেন ইউরোপ বা আমেরিকার ভালো বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আমরা পেরে উঠি না? কারণ তাদের একটা আন্তর্জাতিক পরিসর আছে, আন্তর্জাতিক পরিসর চিন্তা ভাবনার, এবং সেই চিন্তা ভাবনায় তারা বিভিন্ন ক্ষেত্র সমীক্ষণের ভেতর দিয়ে যে তথ্য আহরণ করেন সেই তথ্যগুলোকে তারা সংযোগ ঘটাতে পারেন, এবং সেই সংযোগের ভেতর দিয়ে তারা নতুন নতুন তত্ত্ব তৈরি করতে পারেন। সেই তত্ত্বগুলোই কিন্তু থেকে যায়। বাই আওয়ার থিওরিজ দাই শ্যাল নো আস, এই ছিল ডেভিড হার্ভের এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি বইয়ের শেষ লাইনটা। কাজেই সেই জায়গাতে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, যারা বিশ্ববিদ্যালয় স্তরে আমরা চিন্তা ভাবনা করছি, তারা যদি আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক পরিসরের ভিতরে না পৌঁছতে পারি, আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ঝগড়া ঝাঁটি কে কি করে নিল সেই নিয়ে চিন্তা করতে শুরু করি, তাহলে আমরা আমাদের যে ছাত্রছাত্রী বা গবেষকদের তারা পথ দেখাতে পারবো না। আমাদের নতুন যে প্রযুক্তি তাকে যেমন গ্রহণ করতে হবে, তেমনি শিক্ষা, প্রকৃত শিক্ষায় যারা নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা মাথা উঁচু করে বেঁচে থাকা এবং স্থানীয়ভাবে আরো বেশি সক্ষম মানুষ, সক্ষম কথাটা খুব গুরুত্বপূর্ণ, সব দিক থেকে সক্ষম মানুষ গড়ে ওঠা বা মানব সম্পদ তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করি। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ যদি কিছু থাকে সেটা হলো মানব সম্পদ। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বিচক্ষণতার যে হায়ারার্কি আমরা বলতে পারি, সেই জায়গায় আমাদের দায়িত্বগুলো ভুলে গেলে চলবে না। আমাদের যে যার দায়িত্ব পালন করতে হবে। এবং এই কথা বলে যদি আমাদের কোনো প্রশ্নোত্তর থাকে সেইখানে আমরা অন্যান্য আলোচনাগুলো সেরে ফেলতে পারি। নমস্কার, ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় আপনি একদম সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যে আলোচনা করলেন, সেটা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ওয়েবিনার সিরিজে মুখ্য পৃষ্ঠপোষক অধ্যাপক মলয় মুখোপাধ্যায় বসে শুনছিলেন। এইমাত্র আমাকে ফোন করে বললেন যে শোনো, আমাকে একটু বেরিয়ে যেতে হবে, লক্ষ্মী স্যার তো খুব সুন্দর বলছেন, তোমরা প্রোগ্রামটা এইভাবে চালাও, আমাদের মধ্যে এখন সম্ভবত স্যার লাইনে রয়েছে, যদি থাকেন তো স্যার সময় যদি দিতে পারেন তাহলে আবার আমরা স্টুডিওতে নেব। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের বিভাগীয় প্রধান তথা এই ওয়েবিনার সিরিজের অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর শিশির চ্যাটার্জি। তাকে আমি অনুরোধ করব যে স্যারের এই বক্তব্যের পরে তুমি যদি কোনো কিছু বলতে চাও সেটা একটু তুলে ধরো, বা স্যারের কাছে যদি তোমার কোনো কিছু প্রশ্ন থাকে। আজকে এই বক্তব্যটা শোনার পর আমাকে অনুষ্ঠানের যিনি সঞ্চালক সনদবাবু কিছু বলবার জন্য বলেছেন, আমি ঠিক বুঝতে পারছি না কি বলবো বা কি বলা উচিত। শ্রদ্ধেয় লক্ষ্মীনারায়ণ সৎপতি আজ থেকে ২৬ বছর আগে যখন মাস্টার ডিগ্রি পাশ করে বেরোচ্ছেন, আমার অগ্রজ, তার ঠিক আগের বছর সেই সময় যে পত্রিকাকে বলা হতো দ্য মাউথপিস অফ ক্যালকাটা স্কুল অফ ইয়ং জিওগ্রাফার্স, সেই অবজারভার পত্রিকায় উনি একটা লেখা লিখেছিলেন 1993-তে। প্রথম লেখাটা ওনার ছিল। আজকে উনি যে যে বিষয়গুলো বললেন, 1993 সালে ছাত্র থাকার সময়ও উনি এই বিষয়গুলো নিয়ে ভাবতেন, এবং সেখানে মূল বক্তব্যের বিষয় ছিল যে ভূগোলে মূল যে ধারা, তাতে যন্ত্র বা এই প্রযুক্তির ভূমিকা কতটা সাহায্যকারী হতে পারে, অথবা সেটি কিভাবে টেকনিক থেকে টুলে পরিণত হতে পারে। ভাবুন, আজ থেকে ২৭ বছর আগে এটি লক্ষ্মীনারায়ণ সৎপতি, তখনকার যে এই ডিজিটাল ওয়ার্ল্ড, সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। সারা দেশে বিদেশে এই অবজারভার পত্রিকা পড়া হতো, আলোচনা হতো। এখন সময়ের সাথে সাথে তারও গুরুত্ব অন্য দিক থেকে অন্য জগতে আরো 5টা বিষয়ের মতো হয়ে গেছে। কিন্তু তখন তিনি ভেবেছিলেন, আমি যে লক্ষ্মীনারায়ণ সৎপতি মহাশয়কে চিনি, তার এই অবদান বা তার বায়োডাটা যেটা বলা হলো, তাতে তার সম্বন্ধে কিছুই জানা যায় না এবং কিছুই কেউ বুঝবে না। প্রথম কথা, তিনি হচ্ছেন, তার কথা শুনে আপনারা যেটুকু বুঝেছেন, তিনি হচ্ছেন ওই ছেনি হাতে পাথর কেটে রাস্তা বানানোর কারিগর ছিলেন। অর্থ,
কলকাতা বা ক্যালকাটা স্কুল অফ জিওগ্রাফিতে স্কুল স্তর থেকে কলেজ স্তর, কলেজ স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তরে যে একটা মসৃণ ভূগোলের একাডেমিক যাত্রা থাকা দরকার, সেটা তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে গত শতাব্দীর 9 দশক থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে তার অভিজ্ঞতার মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা আবহে সকলের মতামতকে তুলে এনে, যার জন্য আজকের কলেজ প্রজন্ম অনেকেই জানে না যে কলেজের শিক্ষকদের বক্তব্য উচ্চশিক্ষা স্তরে অন্তত ভূগোলের ক্ষেত্রে এতটা জোর গলায় পৌঁছে দেওয়ার অন্যতম পরিশ্রম করা মানুষটি হচ্ছেন এই লক্ষ্মীনারায়ণ সৎপতি। 90-এর দশক এবং 2000-এর দশক যখন তিনি কলেজ শিক্ষক বা কলেজ শিক্ষক হয়ে কলেজগুলির কথা, তাদের পড়াশোনার কথা, অভিজ্ঞতার কথা, পুরনো থেকে নতুনে আসবার কথা ভাবছেন, সংগঠিত করছেন, তখন তার কথার মধ্যে এই জায়গাগুলোই বারবার উঠে আসতো যে আমরা ডাঙ্কেল প্রস্তাব, গ্যাট চুক্তি, এগুলো অনেকে ভাবতেই পারতো না ভূগোলে আবার আলোচনা কি হবে। তার সাথে আলাপ আলোচনায় এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে তিনি প্রভাবিত করতে পারতেন। আমার মনে আছে, এখানে তার ব্যক্তিগত স্বভাবের একটি কথা সকলের কাছে উল্লেখ না করে পারছি না, তিনি অন্যতম সেই বাঙালি তিনি 2012 সালে কোলনে ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কংগ্রেসে পার্টিসিপেট করেন এবং তার অভিজ্ঞতা বা মূল্যায়ন কি জানেন? আমাদের এখানে ভূগোল স্লথ হয়ে যাচ্ছে কারণ আমরা একে অপরকে সম্মান দিতে শিখি না এবং একে অপরের কথাটা ধৈর্য ধরে মন দিয়ে শুনতে সময় দিই না। আগেই আমরা বিচার করে ফেলি কে ঠিক, কে ভুল, কে ভালো বা কে খারাপ। সেই কোলনের জিওগ্রাফিক্যাল আন্তর্জাতিক কংগ্রেসে তিনি তার যে বক্তব্য রেখেছিলেন ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশনের ওপর, তিনি মুগ্ধ হয়ে বলেছিলেন যে প্রত্যেকটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তারা আগে মন দিয়ে শুনছে, গভীরভাবে ভাবছে, তারপর নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা দিয়ে ঠিক ভুল বিবেচনা করবে। কিন্তু আমাদের ভূগোলের দুর্বলতার একটা বড় জায়গা তৈরি হয়ে গেছিল যে ইদানিংকালে যেমন ইউজিসি তৈরি করে দেওয়া জিনিসগুলো নিয়েই আমাদের চলতে হচ্ছে, কিন্তু তখন তো আমরা অনেকটা স্বাধীনভাবে তৈরি করতাম এবং অনেকগুলো জায়গায় যে আফসোসের জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু লিটারারি ঠান্ডা ঘরে বসে যারা আজকের লক্ষ্মীনারায়ণ সৎপতিকে চেনেন তারা কল্পনাও করতে পারবেন না উনি কিভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সকাল 8টা থেকে রাত 8টা অবধি কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে সকলকে উপযুক্ত সম্মান দিয়ে প্রান্তিকতম ছাত্রটিকে অবহেলা না করে এবং নতুন ছাত্র ভালো রেজাল্ট করেনি, গবেষণা করতে চায়, তাকেও হাত ধরে গবেষণায় আসার স্বপ্ন দেখিয়ে ভূগোল চর্চাকে একটা সংহত ভাবনায় আনার চেষ্টা করেছিলেন। তার এই মানসিকতা যেটা তিনি বিগত 2 দশক ধরে লালন পালন করছেন, আজকের কথা শুনে আমি জানি না কেউ আদৌ কিছু আপনারা সবাই বুঝেছেন কিনা। সেই কথাগুলো বুঝতে গেলে তার দীর্ঘ 2 দশকের অভিজ্ঞতার কিছুটা ধারণা থাকা দরকার। কেন ভূগোলের সাথে বিশ্বায়নকে তিনি এই মাপকাঠিতে তুলে ধরলেন, কোন চ্যালেঞ্জগুলোর কথা বললেন, ভূগোলকে কন্টেম্পোরারি হতে গেলে সমাজ, অর্থনীতি, রাজনীতি কোন কোন বিষয়গুলোকে যুক্ত হতে হবে, এই কথাগুলো শুধুমাত্র তার বইয়ে পড়া কথা নয়, সেমিনারে শেখা কথা নয়, এই কথাগুলো সবকিছুই ঘাম ঝরিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে তার ভেতর থেকে তৈরি হওয়া কথা। আজকে অতিরিক্ত বলবার এটা জায়গা বা মঞ্চ নয়। আমি তাকে মনে করে রাখি সেই 90-এর দশকের আমার অগ্রজ হিসেবে, যার কাছ থেকে আমি ছোট ভাইয়ের ভালোবাসা ও স্নেহ পেয়েছি। 2000 দশকের সেই মানুষটিকে যিনি অত্যন্ত কষ্ট করে কলেজের জিওগ্রাফির
মর্যাদা, সম্মান এবং প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। আস্তে আস্তে তিনি অনেক বড় জায়গায় গেছেন, আরো বড় বৃহত্তর মঞ্চে। ইদানিংকালে হয়তো আমার তার সাথে সেই কথা, বক্তব্য, কাজ, গবেষণা, কি বলেন কি করেন, হয়তো ইদানিং একটু যোগাযোগ কম, বা আমি হয়তো সব বোঝবার বা যোগাযোগের জায়গায় নেই, কিন্তু তবুও আমার সবসময় মনে হয়েছে যে এই মানুষটির প্রতিটা কথা আরো 5 জনের থেকে একটা ব্যতিক্রম। এবং সত্যিকারের একটা সময় তিনি বহু তরুণ প্রজন্মের কলেজ শিক্ষককে উদ্বুদ্ধ করতে পারতেন শুধু বক্তব্য বা ভোকাল টনিক দিয়ে নয়। আমি জানি না, আজকে আমার খুব খারাপ লাগছে, আমার স্যারকে একটু ক্লান্ত মনে হচ্ছে, অবসন্ন লাগছে। যারা স্যারকে 10 বছর আগে দেখেনি, কি সুন্দর চেহারা ছিল, রাজপুত্রের মতো, হয়তো সেটাও তারা জানে না। আমার অগ্রজের মতো তাকে সারা জীবন দেখেছি বলে আমার কিছুটা মনই খারাপ হয়ে গেল। তবু আমি এটা চাই যে তিনি যা করুন, যাই বলুন, যেভাবে তিনি সকলকে অনুপ্রাণিত করেছেন, সেই কাজটা তিনি যেন করে থাকেন। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এবং আবার সেই পুরনো লক্ষ্মীনারায়ণ সৎপতি সবার মাঝে, সবার মনে যেন বিরাজ করে, এই প্রার্থনা রেখে স্যারকে আমার নমস্কার জানিয়ে, আমার দাদাকে আমার ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করলাম। আমি কিছুক্ষণের জন্য একটু বিরতি নেব, কারণ আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে একটা লেকচার চলছে। আমায় আইকিউএসসি কোঅর্ডিনেটর হিসেবে সেখানেও সামান্য সময়ের জন্য যেতে হবে। আপনারা স্যারের থেকে সহজ ভাষায়, সহজ কথায় কিছু যদি বোঝবার বা জানবার থাকে জিজ্ঞাসা করুন। আমি যতটুকু মানুষটাকে চিনি, নিশ্চয়ই তিনি আপনাদের মতো ভাষাতেই, আপনাদের মতো মাটিতে পা রেখেই উত্তর দিতে পারবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শিশির। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জিকে অনেক ধন্যবাদ। আমাদের স্যারকে নিয়ে তার অতীত জীবনের ভূগোল, লড়াই, এই সমস্ত নিয়ে অনেক কথা বললেন। আমাদের যারা তরুণ প্রজন্মের ভূগোল গবেষক বা ছাত্র, তাদের কাছ থেকে আমরা জেনে নেব তারা আজকের এই বৃদ্ধ অধ্যাপকের কাছ থেকে তাদের কি কোয়ারিজ হয়েছে। আমরা এক এক করে দেখব যে শেখ আশরাফুল আলম, তিনি জানতে চাইছেন, খুব সুন্দর কথা বলেছেন স্যার, আমাদের গবেষণা কি ধরনের করা উচিত যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের গবেষণায় ইদানিং যেটা আমরা লক্ষ্য করছি যে অনেক বেশি তথ্য এবং তথ্যের বিশ্লেষণ হচ্ছে। এটা ভালো, কিন্তু এটা রিপোর্ট হয়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমরা ভূগোলের যে চিন্তা, ভূগোলের চিন্তা কিন্তু নিজস্ব ভূগোলের চিন্তা কিছু নয়, সেই চিন্তাগুলো সমস্ত বিষয়েরই চিন্তা। এগুলোকে আমরা বলি জেনারেল থট। জেনারেল থট যেগুলোকে আমরা টমাস কুন যেরকম বলেছেন, প্যারাডাইম শিফটে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা হয়। সেই চিন্তায় যেমন মার্ক্সীয় দর্শন আছে, মার্ক্সীয় পরিপন্থী যে দর্শন সেই রকমও আছে। এই রকমের বিভিন্ন আদর্শবাদ বা অন্যান্য যেসব দর্শন আছে, সেই দর্শনগুলো তার মানে কি, একটা সমাজ কিন্তু কতকগুলো তথ্যের উপর নির্ভর করে চলে না। তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি ঠিকই, কিন্তু সেই সিদ্ধান্তের উপরে একটা বৃহত্তর সিদ্ধান্ত থাকে, যে সিদ্ধান্তটাকে আমরা বলি সামাজিক মডেল। সেই সামাজিক মডেলগুলো আসলে এক একটা এই বৃহত্তর তত্ত্ব, সেই তত্ত্বগুলো বা থিওরি, সেই তত্ত্বগুলো আসলে এক একটা ইজম বা মতবাদ। সেই মতবাদগুলো যদি আমরা তার সঙ্গে আমাদের বিজ্ঞান গবেষণাকে সংযুক্ত করতে না পারি, তাহলে একটা স্তরের পরে কিন্তু আমাদের গবেষণাগুলো কোনোটাই স্বীকৃত হবে না। সেগুলো হয়তো একটা দুটো গবেষণাপত্র হবে, তাই দিয়ে আমাদের যে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট বা চাকরি পাওয়া হতে পারে, কিন্তু তার বাইরে যদি আমরা বৃহত্তর আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করতে চাই, তাহলে সেই তত্ত্বগুলোর প্রয়োগ করতে হবে এবং নির্দিষ্ট
বিচার বিবেচনা করে যে মতবাদ আছে সেই মতবাদগুলোর ভিতর দিয়ে আমাদের নিজস্ব যে মতাদর্শ সেইটা তৈরি করতে হবে। যেমন আমি একটা উৎপল দত্তের ছোট কথা বলতে চাই। উৎপল দত্ত বলেছিলেন, যে নাটকের আদর্শটা ভুল সেই নাটকটাই ভুল। তার মানে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছুরই একটা আদর্শ থাকে, একটা মতাদর্শ থাকে। ঠিক সেই একইভাবে ভূগোলেরও যদি একটা নির্দিষ্ট মতাদর্শ না থাকে, যে আমি সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা করব নাকি ধনতান্ত্রিক চিন্তা ভাবনা করব, পুঁজিবাদী চিন্তা ভাবনায় তাড়িত হব বা প্রলোভিত হব, সেই চিন্তা ভাবনার সঙ্গে যদি আমার গবেষণাকে যুক্ত করতে না পারি বা সেই ধরনের গবেষণা না করি, তাহলে কিন্তু আমি ভালো গবেষক বা পৃথিবীতে যারা পরিচিত গবেষক সেই রকম তৈরি হতে পারবো না। এটা একটা মস্ত বড় জিনিস। তার কারণ এগেইন আমি যদি ডেভিড হার্ভের কথাই ধরি, ডেভিড হার্ভেও একসময় উনি প্রচুর অঙ্ক টঙ্ক করতেন, অঙ্ক স্ট্যাটিস্টিক্স এইসব করতেন, কিন্তু তিনি পরবর্তীকালে বললেন যে এইগুলো দেখে আমার মনে হলো যে কাজের কাজ কিছুই হচ্ছে না যতক্ষণ না আমি একটা মতাদর্শের ভেতর দিয়ে আমার যে তথ্যগুলোকে বিশ্লেষণ করছি। কারণ আমি কিভাবে দেখতে চাই সেভাবেই কিন্তু আমার দেখাটা হবে, আমি যা দেখি তার উপরে আমার দেখাটা হয় না। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সুন্দরবনকে আমি তো এই যে আমি সুন্দরবনকে কিভাবে দেখতে চাই, আমি একটা যদি মনে করি যে সুন্দরবন এলাকার ভালো চিংড়ি হয়, তাহলে চিংড়িগুলো আমার পয়সা কেনার ক্ষমতা আছে, বা ওইখানে পাড় ভাঙছে সেইগুলো দেখিয়ে আন্তর্জাতিক স্তরে 2-4টে প্রজেক্ট নিয়ে চলে এলাম, যে দেখো কত ঝামেলা হয়ে যাচ্ছে, সি রাইজ হয়ে যাচ্ছে, সবাই ডুবে গেল করে কয়েক হাজার ডলার একটা প্রজেক্ট নিয়ে চলে এলাম। তাতে আমার উন্নতি হলো ঠিকই, সুন্দরবনের মানুষের কিছুই এলো গেল না। কিন্তু আমি যদি মনে করি যে না, আমার দৃষ্টিভঙ্গিটা যদি সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি হয়, যে না ওখানকার মানুষজনকে সঙ্গে নিয়ে আমি কথাবার্তা বলে তাদের মতো করে এমন কিছু বাতলাতে পারি যাতে তারা আরো ভালো থাকতে পারে, সেই রকম যদি গবেষণা করতে পারি, সেদিন হবে আমাদের সবচেয়ে সত্যিকারের ভালো গবেষণা। তা না হলে আমি বিদেশি কিছু মেথোডোলজি সেইগুলোকে কপি পেস্ট করলাম, তারপরে এখনকার দিনে প্রচুর ভালো ভালো স্যাটেলাইট ইমেজ আর অনেক সুন্দর সুন্দর আছে ইন্ডিকেটর, যেগুলোকে আমরা সফটওয়্যার বলি, সেখানে ঢুকিয়ে দিলাম, কিছু তো বেরোবে, বের করে দিয়ে সুন্দর সুন্দর ছবি টবি তৈরি হয়ে গেল। হ্যাঁ, জিওগ্রাফিতে জিওগ্রাফি মানে গ্রাফিক্স এর প্রয়োজন আছে, কিন্তু গ্রাফিক্স কি দেখাতে চায়, আমি কি দেখতে চাই, সেইটা খুব ইম্পর্টেন্ট। তারপর স্কুল স্তরে কিভাবে ছাত্রছাত্রীদের ভূগোলে পাঠদান করলে তার সময় উপযোগী হবে। দেখুন, স্কুল স্তরে দুটো দিক আমাদের ভাবতে হবে। একটা হচ্ছে লোকাল জিওগ্রাফির সঙ্গে গ্লোবাল জিওগ্রাফিকে কানেক্ট করতে হবে। গ্লোবাল জিওগ্রাফিটা আমরা পড়াবো গল্পের ছলে, আর লোকাল জিওগ্রাফি যেটা সেটা পড়াবো কিন্তু খুবই রিগোরাসলি, সে যেন লোকাল জিওগ্রাফিটাকে হাতের তালুর মতো চেনে, কিন্তু পরিসরটা আমাদের ভিশনটা হবে গ্লোবাল, কিন্তু অ্যাকশনটা হবে লোকাল। সেইটা যদি আমরা করতে পারি তাহলে ছাত্রছাত্রীরাও খুব খুশি হবে। সে নিজেরই বাড়ির কাছেই অনেক জিনিস দেখেনি, দেখানোর চোখ তৈরি করে দিতে হবে। আমরা লেখাপড়া কেন শিখতে আসি? আমরা শিখতে আসি এই জন্যই যে কি করে দেখতে হয় সেইটা জানবার জন্য। আমরা তো পথে ঘাটে অনেক কিছুই পড়ে থাকে, সেগুলো তো আমরা ফিরেও তাকাই না বা দেখিও না, কিন্তু দেখতে শিখলে নিশ্চয়ই আমরা সেটা বুঝতে পারবো। ভূগোলকে চাকুরিমুখী বা চাকুরি প্রত্যাশী না করে স্বনিযুক্তি হ্যাঁ নিশ্চয়ই, এটা খুব ভালো জিনিস। স্বনিযুক্তি করা নিশ্চয়ই যাবে। আমি সুন্দরবনের পরিপ্রেক্ষিতে বলছি, আমি ওই গিয়েছিলাম সেই কুলতলি কলেজে, সেখানেও এই কথাগুলো বলেছিলাম যে আমাদের যে সম্পদ আছে, স্থানীয় সম্পদ, সেইগুলো তার মুনাফাটা অন্য লোকেরা নিয়ে চলে যাচ্ছে। তো এই মুনাফাতে আমরা কিভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারি? শিক্ষিত মানুষ যখন কৃষিতে এবং কৃষি সহযোগী শিল্পগুলোর ভেতরে যাবে, তারা যদি কোঅপারেটিভ তৈরি করে, অনেকে মিলে একসঙ্গে 5-7জন মিলিয়ে, তারা এক একজন এক একটা দিক দেখলো, কেউ হয়তো মার্কেটিং এর দিকটা দেখলো, কেউ প্রসেসিং এর দিকটা, কেউ কালেকশনের দিকটা, এইরকম করে যদি তারা ভাবনা চিন্তা করে, তাহলে কিন্তু স্থানীয় এলাকার সঙ্গে যদি আমি মার্কেটকে জুড়তে পারি, তাহলে মার্কেট তার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে, তার টুলস দিয়ে আমাকে এক্সপ্লয়েট করবে না, আমি মার্কেটের কাছ থেকে খানিকটা হলেও ছিনিয়ে নিতে পারবো বা নিজের কাছে রাখতে পারবো। সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ কৃষিতে
একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে সরকার বলছে কৃষিকে 2% ডাবল করতে হবে, কৃষি ইনকামকে ডাবল করতে হবে। এটা আমাদের মোদি 2.0 গভর্নমেন্টের একটা এজেন্ডা। তার কারণ হচ্ছে, যে আমাকে একটা অন্য মিটিং এ ডাকছে, কিন্তু তাও আমি এটা বলেই যাব। সেখানে গল্পটা হচ্ছে এরকম, কেন তারা কৃষিতে ইন্টারেস্টেড হয়েছে, তার কারণ হচ্ছে যে একটা মানুষ বাজার অর্থনীতির আহ, তারা সেটাকে প্রমোট করছে, অথচ তারা বলছে কৃষিতে আমাদের ইনকাম বাড়াতে হবে। তোকে সাধারণ কৃষিতে যারা আছে তাদের জন্য করছে না, করছে না। তার কারণ শিল্পক্ষেত্র এবং যে আমরা সার্ভিস সেক্টর, সেইখানে বিনিয়োগ করলে তার যে রিটার্ন, তার যে মুনাফা, সেটা কিন্তু কমে গেছে। কারণ সেখানে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। কম্পিটিশন কোথায় নেই? ভার্জিন এরিয়া, কৃষিতে ভার্জিন এরিয়া। সেখানে যদি কৃষকরা ভালো কাজ করতে পারছে না, তাদের আমরা লিজ ল্যান্ড গুলো লিজে নিয়ে নেওয়ার হয়তো আগামী দিনে আইন আসতে পারে। পরিবেশ আইন চুপি চুপি পাস হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে। সেই রকম কোন দিন এই ধরনের ল্যান্ড অ্যাক্ট চলে আসবে, তখন দেখা যাবে যে সম্পত্তি তো কারোরই ব্যক্তিগত নয়, আমাদের সব সম্পত্তি আসলে সরকারের সম্পত্তি। আমরা লিজ হোল্ডার, প্রত্যেকে লিজ হোল্ডার হিসেবে আছি, আমরা খাজনা দিই তার জন্য। এমন আইন আসতে পারে যে ঠিক আছে, দেশের স্বার্থে দেশের সম্পত্তি সরকার নিল এবং সেইগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউসকে দিল, তারা সেইগুলোকে শস্য শ্যামলা করে তাতে অনেক বেশি উৎপাদন করবে। আর যারা ছোট ছোট কৃষি জমির মালিক ছিল, তারা কৃষি শ্রমিকে পরিণত হবে। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হলে খুব একটা যে সুবিধা হবে বলে তো আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, কৃষিতে যদি শিক্ষিত মানুষ পার্টিসিপেট করে, যারা মনে করছে শহরে কোনো রকমে ঝুলে আছি, 2000-3000 টাকা টিউশন করছি, তারাও যদি কৃষিতে, উৎপাদনশীল কৃষি, যে কৃষিগুলোর বাণিজ্যিক অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত করা যাবে, বাণিজ্যিক অর্থনীতিকে প্রতিহত করা যাবে না, তার অনেক ক্ষমতা। একটা বড় ব্যাংক একটা ছোট ব্যাংককে 2 সেকেন্ডে তুলে দিতে পারে, একটা বড় কোম্পানি একটা ছোট কোম্পানিকে 2 দিনে তুলে দিতে পারে। কিন্তু যদি আমি কোনোভাবে টিকে থাকার জন্য ছোট ছোট চেন তৈরি করতে পারি, তাহলে সেই চেন কিন্তু তারা ভাঙতে পারবে না, বরং তারা কি করবে, তারা সহযোগী হয়ে যাবে। যেমন আমরা দেখেছি বড় কোম্পানিগুলো ছোট ছোট অ্যাপ স্টার্ট আপ তৈরি করছে, ছোট ছোট লোক ইয়েরা, স্টার্ট আপ কোম্পানি, তারা এমন সুন্দর বানাচ্ছে, পরে বড় কোম্পানিগুলো যে তোমরা আমাদের ওই অ্যাপটা বিক্রি করে দাও, দিয়ে দাও। তো ওরা কি করছে, হয় বিক্রি করে দিয়ে মুনাফা নিচ্ছে বা অন্য কিছু করছে। এইভাবে কিন্তু তৈরি করা যায়। মার্কেটের সঙ্গে যুক্ত হতে হবে, মার্কেটকে প্রতিহত করা যাবে না, কিন্তু কিভাবে স্বনির্ভর হয়ে করা যায়, মার্কেট যাতে গ্রাস না করে নেয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য এগুলো সম্ভব, একেবারেই অসম্ভব কিন্তু নয়। হ্যাঁ, রিমোট সেন্সিং, জিআইএস কিন্তু স্কুল স্তরেই রাখা ভালো। কেন ভালো? কারণ এগুলো তো টুল, বাচ্চারা অনেক তাড়াতাড়ি শিখবে। এই টুল বিশ্ববিদ্যালয় স্তরের জন্য নয়, একদম ছোটবেলায় তারা টুলটা শিখে গেল, তারপরে টুলগুলোকে, টুল বা টেকনিক্স কিন্তু বিষয় নয়, ওগুলোকে ব্যবহার করে আমি কি করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সিদ্ধান্ত অনেক ভাবে করা যায়, কেউ চোখে দেখেই বলে দিতে পারে, কেউ আবার ইন্ডিকেটরের সাহায্য নিয়ে বলতে পারে। অনেক চাষিরা আছে মাটিতে হাত দিয়ে বলে দিতে পারে ধান বোনা যাবে কি যাবে না, কতটা রস আছে। আবার অনেককে সয়েল টেস্টিং করে, তার ময়েশ্চার অ্যানালিসিস করে অনেক কিছু করতে হয়। অনেক ডাক্তার আছে চোখের দিকে তাকালেই বলে দিতে পারে যে তোমার আয়ু কতদিন। এরকম ছিল, নিদান হাঁকার গল্প ছিল অতীতে, এটা অভিজ্ঞতা থেকে আসে, তারা অভিজ্ঞ ডাক্তার। আবার অনেকে তারা বলে এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট, অনেক টেস্ট করে ফেললো, তারপরে টেস্ট তো এলো, তার রেজাল্টও এলো, কিন্তু সেই রেজাল্টের পুরো ভিত্তিতে তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তটা সে নিতে পারছে না। তার কারণ দেখা যাচ্ছে কনফ্লিক্টিং রেজাল্ট, বা যে জিনিসগুলো আমার রেজাল্ট দরকার নেই আমি সেগুলোও নিয়ে ফেলেছি। কাজে আমার ডেটা বেশি তার মানে এই নয় যে আমার সিদ্ধান্তটা ভালো হবে। কম ডেটাতেও ভালো সিদ্ধান্ত হতে পারে। আবার আমি অ্যানালিসিস করেও সিদ্ধান্ত নিতে পারি, না নিয়েও। অনেকে জাস্ট চোখে দেখে, অতীতের যারা বড় বড় টপ ক্লাস জিওগ্রাফার বা টপ ক্লাস সায়েন্টিস্ট, আইনস্টাইনের তো কোনো গবেষণাগারই ছিল না, কিন্তু তিনি চিন্তা ভাবনা করে এত সুন্দর প্রমাণ করলেন, সেটা প্রমাণ করতে লাগলো এতদিন। এতদিন পরে যে ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে সেটা প্রমাণ হলো। অঙ্ক কষেই তো বলে দিলেন, তো কোথায় ছিল তার গবেষণাগার? কাজে চোখটা ইম্পর্টেন্ট, মাইন্ড অ্যানালিসিস, আমার ভেতরের যে অ্যানালিটিক্যাল পাওয়ার, সেইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর কেউ কিছু লিখেছে কি? না, সনদ। আর পরমী দাস লিখছে, মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস মানুষ শহরাঞ্চলে যে এক্সপ্লয়টেশনের শিকার হয়
ড্রাগ প্রাইসিং, হ্যাঁ। ল্যান্ড প্রাইসিং, নিউ কমোডিটি মার্কেট এটসেট্রা। কি করা উচিত আমাদের এই সিস্টেমকে ওভারশ্যাডো করার জন্য? না, সে তো প্রথম কথা বলবো যে সমাজতান্ত্রিক রাজনীতিতে পার্টিসিপেট করা উচিত, কারণ যখন একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বা আন্তর্জাতিক, এটাকে কন্ট্রাকচুয়াল সাইকেল বলে, মানে কি হয়, এক একটা শিল্প বিপ্লব আসে, পুঁজি এক জায়গায় পুঁজিকে জড়ো করে, অ্যাকুমুলেশন অফ ওয়েলথ হয়, অ্যাকুমুলেশন ফেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফেজ, দুটো ফেজেই কিন্তু আসে। তখন কি হয়, যখন অ্যাকুমুলেশন ফেজের ভেতর দিয়ে ইতিহাস চলে, একটা সমাজ ব্যবস্থা চলে, তখন একটা ডিপ্রাইভড ক্লাস তৈরি হয়। সেই ডিপ্রাইভড ক্লাস তখন তারা কিন্তু আবার রাষ্ট্র যে চালায় তার শিরচ্ছেদ ঘটায়। সেই জন্যই কিন্তু ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি যে ইয়েরা ছিল, তারা রাজারা ছিল, তারা মনে করতো আমরা নেক্সট টু গড, বা ঈশ্বরই মনে করতো, কিন্তু সাধারণ মানুষ তো করে দেখিয়েছিল। বা এই যে ইয়েতে ইউএসএ তে বা অন্যান্য যে দেশেতেও এরকম আসে, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা একটা সময় আসে, আবার সেইটাকে প্রতিহত করার জন্য মানুষ সংঘবদ্ধ হয় সমাজতান্ত্রিক। কারণ বললাম না, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনসলিডেশন, এই দুটো ফেজ কিন্তু ইতিহাসে বারবার এসছে। হয়তো সময় লাগবে, অ্যানাদার 30 ইয়ার্স 40 ইয়ার্স পরে আসবে, যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। এখন কি হয়েছে, সাধারণ মানুষের মোহগ্রস্ত হয়ে গেছে। পুঁজিবাদী কি করে, তারা মিডল ক্লাসকে করাপ্ট করে, যে কারণে নিউ মিডল ক্লাস তৈরি হয়েছে। যাদের হাতে পয়সা এসছে, তারা আইটি সেক্টরে কাজ করে, বাবা হয়তো অধ্যাপক ছিল বা স্কুল মাস্টার ছিল, তার মাইনে ছিল 30,000 টাকা রিটায়ারমেন্টের সময়, আর ও তো ঢোকার আগেই 30,000 টাকা মাইনে পাচ্ছে। তাকে সংসার দেখতে হয় না, কিছু দেখতে হয় না, পুরোটা সে জোম্যাটো টমেটো এইসবে অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে, তার লাইফস্টাইল ডিফারেন্ট। সে ভাবছে পুঁজিবাদী অর্থনীতি খুবই ভালো, আর সে কি করে, প্রতিনিয়ত সমাজতান্ত্রিকদের গালিগালাজ করে। কিন্তু একদিন কিছুদিন পরে দেখা যাবে যে তার চিন্তা ভাবনার কোনো জায়গা নেই, সে জানে না সে কি করছে, সে চেয়ারে বসেই সারাটা জীবন কাটিয়ে দিল ল্যাপটপের দিকে তাকিয়ে। একটা সময় পরে তার যখন রিয়েলাইজেশন হবে, তখন ওই রাষ্ট্রকে সে গালিগালাজ করবে, পুঁজিবাদী ব্যবস্থাকে সে গালিগালাজ করবে। তখন সে বলবে যে তারই বতন সূচি বসন ছাড়ি এসো ধুলার পরে, ওই ধুলাতে গিয়ে তখন তাকে আবার দাঁড়াতে হবে। সেইখানে দেখা যাবে হরিনাম সংকীর্তন করছে ওই সাধারণ মানুষগুলো, যে নাসার সায়েন্টিস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সাধুদের সঙ্গে বসে খোল করতাল বাজিয়ে সংকীর্তন করছে। কেন করছে? এটা হচ্ছে জীবনের দর্শন পাল্টে দেয়। তো পুঁজিবাদী দর্শন তারা করাপ্ট করে। আবার দেখা যায় যে যে শিক্ষা ব্যবস্থা মানুষের উন্নত ধরো চিন্তা ভাবনা তৈরি করতে সাহায্য করে না, সেটাকে দক্ষতা বা স্কিল এডুকেশন, স্কিল লার্নিং বলা যেতে পারে, সেটাকে এডুকেশন বলা যেতে পারে না। তো আমাদের যারা উদারবাদী যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে রাষ্ট্র বলতো যে তুমি আমাকে প্রশ্ন করো, কারণ তাহলে আমি দেখতে পাবো আমাকে, তুমি আমার আয়না। কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা তারা এটা করে না, সে ভাবছে তুমি আমার আয়না কিসের, আমি আয়না, আমি সব। এই আর কি। স্যার আপনি খুবই ব্যস্ত, আপনার মিটিং আছে বললেন, আমি যদি আপনি পারমিশন হ্যাঁ, পাঁশকুড়া যাবো আসলে। হ্যাঁ বলো। আমি দু একটা কোশ্চেন করতে পারি আর কি। হ্যাঁ যে বলো। আপনার কাছে জানার ইচ্ছে করব যে এই যে আপনি বললেন যে মানে অ্যাক্ট লোকালি বাট থিঙ্ক গ্লোবালি, কিন্তু আমাদের সিলেবাসগুলোতে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে তুমি ক্লাস 5টা বাদ দিলে ক্লাস 6-এ থাকছে মানে পশ্চিমবঙ্গের ভূগোল, সেটা অনেকটা মানে ধরো ছাড়ো ছাড়ো ব্যাপার নিয়ে থাকছে। 7-এ যখন আমরা ক্লাস 7-এ উঠছি, তখন সিলেবাসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বিদেশি মানে মানে আফ্রিকা বা আমেরিকা, আন্টার্কটিকা। 7-8-এও মানে এ ধরনের পড়াশোনার সিলেবাস কারিকুলাম পাচ্ছি। ক্লাস 9-এ এসে আমরা প্রথম পাচ্ছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ ইন্ডিয়ান ম্যাপ। এই যে আমরা দেশকে চিনলাম না ঠিকঠাক করে, বা ভারত মানে আমাদের জেলাকে চিনলাম না, রাজ্যকে চিনলাম না। অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর একটা বিষয়, হ্যাঁ, যেটা আমি স্কেল নিয়ে একটু আগে বলছিলাম। শিশু প্রথম তার মাকে চেনে, তাই না? জন্মাবার পর মুহূর্ত থেকে বা তার আগে থেকে, জন্মাবার আগে থেকেই তার মাকে চেনে। তার কারণ সে ভেতরে থাকার সময়েই তার সঙ্গে একটা পরিচয় তার হতে থাকে। তার ফলে কি হয়, যখন জন্মানোর পর তাকে যখন বুকে নেয়, তখন ওই হার্টবিটটা দুজনে সিনক্রোনাইজ করে, ফলে চুপ করে যায়। অন্য কেউ নিলে কিন্তু কাঁদতে থাকে। কেন হয়? তার কারণ ওই রিদমটা তার থাকে। ফলে এই যে ছোটবেলা থেকে বড় হওয়া, আমরা জগৎটাকে জানবো একটু একটু করে বাইরের দিকে বাড়াতে শুরু করা হয়েছে, ঠিক আছে? তারপর যখন আমাদের একটু পরিণত বয়স হয়, মানে 14 বছরের পর যখন হয়, তখন আমাদের একটা
গ্লোবাল ভিশন আস্তে আস্তে শুরু করতে হয়। তার কারণ তখন তারা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড আসে, তখন সে মাকে চ্যালেঞ্জ করে, মাকে চ্যালেঞ্জ করে, না আমি তোমার কথা শুনবো না। এই যে শুনবো না, তখন তাকে ডোজ দেওয়া হয় যে ঠিক আছে চল তাহলে তোকে শেখাই, তখন সে বাইরের চ্যালেঞ্জ গুলো তখন শেখে। ফলে এই যে বিদেশি জিনিসগুলোকে শেখানোর যে ইয়েগুলো ছিল সিলেবাসে, এটা আজকের নয়, এটা অতীত থেকেই চলে আসছে, তখন থেকে এগুলো দেওয়া হতো। কিন্তু তখন আমাদের আবার ডিডাকটিভ অ্যাপ্রোচ নেওয়া উচিত। আগে পৃথিবীটাকে জানো, তারপরে মহাদেশগুলোকে জানো, তারপরে মহাদেশগুলোর গভীরে ছোট ছোট কি আছে। আমি প্রথমেই ডেট্রয়েটে কি হচ্ছে এটা জানার কোনো প্রয়োজন নেই। প্রথম জানতে হবে যে ইউ নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা বলে কন্টিনেন্ট আছে, ইউকে মানে এশিয়া বলে একটা কন্টিনেন্ট আছে। মানে ডিডাকটিভ অ্যাপ্রোচে প্রথম বড়টা, তারপরে আস্তে আস্তে ছোট 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 ছোট। প্রথমে ইতিহাসে কনস্টান্টিনোপলের কি খাওয়া দাওয়া করেছিল, কি জামা কাপড় পরতো, এগুলো ভাবার দরকার নেই, তাই না? আমাকে ডিডাকটিভ অ্যাপ্রোচে যখন যাব, তখন হোল থেকে পার্টে বড় বড় পার্ট গুলোকে আগে দেখাতে হবে। এই যে পার্ট টু হোল, হোল টু পার্ট যাওয়ার যে ফেজিংটা, এই ফেজিংটা আমাদের ঠিক মতো হয় না, তার ফলে অসুবিধাটা তৈরি হয়। বৃহত্তর পরিসর না তৈরি হলে কানেকশনটা তৈরি হয় না, ঠিক আছে? কিন্তু আমি প্রথমেই একটা মস্কোতে কি হচ্ছে, ভারখান আজকে কি হলো জানার দরকার নেই, ওটা জানার দরকারই নেই। জানতে হবে যে হ্যাঁ কোন জায়গাগুলো ঠান্ডা, কোন জায়গাগুলো গরম, বৃহত্তর জানো। তারপরে আমার জানার দরকার আছে হ্যাঁ এই বে অফ বেঙ্গলে সাইক্লোন তৈরি হয়, সেই সাইক্লোনটা আমাদের সুন্দরবনে আসে, এইটা জানার দরকার আছে। কিন্তু ওইখানে মেক্সিকো সাগরের কাছে কোথায় সাইক্লোন তৈরি হচ্ছে ওটা একটু পরে জানলেও হবে, কালকেই জানার দরকার নেই, ঠিক আছে? এইভাবে ভূগোলটাকে পড়তে হবে। স্যার মানে আমরা তো ভিদাল দালা ব্লাসে বা মানে কার্ল লিটার, হামবোল্ড এদের সম্পর্কে আমরা পড়াশোনা করছি, জানছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ইন্ডিয়াতে জিওগ্রাফি মানে ইন্ট্রোডিউস করা বা তার প্রচার ও প্রসার এত এত বছর পরেও কেন আমরা ভূগোল জগতে ভারতীয় বা বাঙালিদের যে অবদান তাদের সম্পর্কে আমরা কেন সিলেবাসে আনছি না? মনে করুন এসপি চ্যাটার্জি সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের ছাত্রছাত্রীরা কেন, আমরা অনেকে ঠিকঠাকভাবে তাকে চিনলাম না, জানলাম না, এ বিষয়ে কি স্যার কোনো চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, দেখো, ভূগোল, ভারতীয় ভূগোল, তার চর্চা ভূগোলের লোকেরা করে না, কিন্তু অন্য লোকেরা করে। যেমন অ্যানথ্রোপোলজির লোকেরা করে, আর্কিওলজির লোকেরা করে, ইতিহাসের লোকেরাও করে, ভূগোলের লোকেরা করে না। তারা সবসময় এখনো পর্যন্ত মনে করে যে বিদেশের লোকেরা যদি চেনে, বিদেশের মেথোডোলজি ইত্যাদিগুলো যদি চিনি, তাহলেই বোধহয় আমাদের মতো হয়। আমাদের ভূগোল আমাদের মতো করে তার যে উদ্বর্তন বা বিবর্তন কোনোটাই কিন্তু হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা স্টলওয়ার্ড ছিলেন জিওগ্রাফির, সে আর এল সিং, এসপি চ্যাটার্জি, বা আমাদের এখন গ্র্যান্ড ওল্ড ম্যান কে আর দীক্ষিতের মতো লোকেরা, বা আমাদের যে সিআর পাঠক, বা আরো যারা মুনিশ রাজা টাজা ছিলেন অতীতে, তারা সব তো বিদেশে ট্রেন্ড হয়েছেন, তাদের যে টার্সিয়ারি এডুকেশনটা বিদেশে ট্রেন্ড হয়েছে, তার ফলে সেই মতাদর্শ বা চিন্তাধারাটা তাদের মধ্যে খানিকটা রয়ে গিয়েছিল, তারা সেইভাবে করেছেন। আমাদের মতো করে গোড়ার দিকে কিন্তু আমাদের মতো করে তারা চেষ্টা করেছিলেন, করেননি তা কিন্তু নয়। যেমন আমি বলছি এসপি চ্যাটার্জি, তিনি চেষ্টা করলেন যে আমাদের ডাডলি স্ট্যাম্প যেমন ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ল্যান্ড ইন ব্রিটেন, তার ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি করে ফেলেছিলেন। উনি হাওড়া জেলার ম্যাপ তৈরি করেছিলেন, স্কুল টিচারদের দিয়ে হাওড়া জেলার মানচিত্র তৈরি করছিলেন, ল্যান্ড ইউজ ম্যাপ, সেই যুগে, ভাবা যায় না। কিন্তু আমাদের মুশকিল কি হলো যে উনি যখন আন্তর্জাতিক স্তরে চলে গেলেন, তারপরে উনি ডিরুটেড হয়ে গেলেন। ওনার তারপরে যারা চলে এলো সিস্টেমের ভেতর, এমন একটা কদর্য রাজনীতি এলো। রাজনীতি খারাপ নয়, রাজনীতি আমি মনে করি থাকা উচিত, সেটা বামপন্থী, দক্ষিণপন্থী, মধ্যপন্থী, যে রাজনীতি হোক না কেন। কিন্তু রাজনৈতিক অবস্থান কেন আমাদের সুস্থ চিন্তা ভাবনা বা আলোচনাকে প্রতিহত করবে? এই জায়গা থেকে ভূগোলের লোকেরা যে রাজনীতিটা করলেন অধিকাংশ ক্ষেত্রে, তারা নিজের নিজের একটা ছোট ছোট প্রতিষ্ঠান তৈরি করে ফেললেন এবং তিনি মনে করলেন আমি শের, আমাকে সবাই দেখো। তারপরে একটা ভালো সেকশন তারা টিউশন করতে চলে গেল, আর একটা সেকশন শুধু চাকরি বাকরির ধান্দা করতে চলে গেল। সত্যিকারের ভূগোল যে চর্চা আমাদের দেশে, সেটা কিন্তু সেই অর্থে হয়নি, সেটা হয়নি। কারণ
সবচেয়ে ল্যামেন্টেড আমি বলবো অনাথ পাঞ্জাব ইউনিভার্সিটি ছিলেন। তিনি এই ল্যামেন্টেশন এটা দীর্ঘকাল করেছিলেন। তারপরে কি হলো, নিজেরা নিজেদের মতো গালিগালাজ শুরু করলো, ব্যক্তিগত সমালোচনা, এবং কে কোথায় কর্তৃত্ব করবে, এই কর্তৃত্ব করতে গিয়ে আমাদের সিস্টেমটা ধরাশায়ী হয়ে গেছে। আর আমরা কি করেছি, বিদেশের যে বই টই গুলো টুকেই চলেছি। সে সিলেবাসের ক্ষেত্রে আসলে কি বই দেখে সিলেবাস না সিলেবাস দেখে বই, এই দুটো করতে গিয়ে দেখা গেছে আমরা বিদেশ থেকে বেরোতে পারলাম না। আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ। এই জায়গায় স্যার একদম ব্যক্তিগত স্তরে একটা প্রশ্ন করি, যে আপনি তো বহু কমিটিতে রয়েছেন, সিলেবাস ফ্রেমিং কমিটি তো বটেই, এবং অনেক কারিকুলাম তৈরি করছেন। হ্যাঁ, আমি বলছি যে আমরা আমি একটু বলে নিই পিএইচডি, হ্যাঁ পিএইচডি কোর্স ওয়ার্ক, আমি বলে দিয়েছি, প্রশ্নটা পেয়ে গেছি। পিএইচডি কোর্স ওয়ার্কে আমরা ভারতীয় ভূগোল তার একটা টপিক রেখেছিলাম, যে ট্রেন্ডস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ইন ইন্ডিয়া, ট্রেন্ডস অফ সোশ্যাল জিওগ্রাফি ইন ইন্ডিয়া। আমি ব্যক্তি ধরে ভূগোল চর্চার থেকেও আমার মনে হয় যে যদি আমরা দশক ধরে ভূগোল আলোচনা করি, তাহলে বোধহয় বিভিন্ন মানুষের যে কন্ট্রিবিউশন গুলো সেইগুলো অনেক ভালোভাবে আসে। কারণ দশকগুলোতে যেটা সুবিধা হয়, যে প্ল্যানিং কমিশন, সাপোজ প্ল্যানিং কমিশন যখন এলো, তখন একটা চিন্তা ভাবনা থেকে তো হয়েছিল, নেহেরু তৈরি করলেন একটা চিন্তা ভাবনা থেকে, যে আমাদের স্বনির্ভর হতে হবে, যে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, তাতে ভূগোলকে কানেক্ট করা হয়েছিল। তো এখন নীতি আয়োগ এসছে, নীতি আয়োগের সঙ্গে ভূগোলকে কিভাবে কানেক্ট করা যাবে, সেটা অ্যান্টাগনিস্টিক রিলেশন হোক বা প্রোটাগনিস্টিক রিলেশন হোক, যে রিলেশনেই হোক না কেন, কিন্তু আমরা কানেক্টেড কি হতে পারছি? রাষ্ট্রের যে বিকাশ তার সঙ্গে আমরা যুক্ত হতে পারছি কোথায়? উই আর ডিসকানেক্টেড। এই ডিসকানেকশনটা থেকে আমাদের বেরোতে হবে, আমাদের কানেক্ট করতে হবে, সেটা ভুল হোক আর ঠিক হোক। না কানেক্টেড হলে আমি সিস্টেমের বাইরে থেকে গালিগালাজ করলে না, তাতে কারো কিছু যায় আসে না। সিস্টেমের ভেতরে ঢুকে যদি করি, তাহলে সিস্টেমকে আমি পাল্টাতে পারবো, তাই না? ফলে আমরা যেখানেই সুযোগ পাচ্ছি, সিলেবাস কমিটিতে আমি চেষ্টা করি যে কোনো না কোনো ভাবে একটু আধটু ডোজ যাতে এগুলো দেওয়া যায়। স্যার আমি আমার প্রশ্নটা আবার একটু অন্যরকম ছিল, যেটা যে আপনি আপনার মানে আমাদের ভারতবর্ষ বা বাংলার কথা বলি, যারা ভূগোলের প্রতিষ্ঠাতা, প্রচারক, প্রসারক, তাদের উত্তরসূরি হিসাবে আপনি আপনার উত্তর প্রজন্মের কাছে আপনি কি দায়বদ্ধতা মানে পালন করবেন, যদি তারা বলেন যে আমরা ফ্রেঞ্চ স্কুল অফ জিওগ্রাফিক্যাল থট বা ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফিক্যাল থট, জার্মান স্কুল অফ জিওগ্রাফিক্যাল থট আমরা পড়ছি, বাট হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ বেঙ্গল জিওগ্রাফার্স, মানে হোয়ার দেয়ার ইজ নো বেঙ্গল স্কুল অফ জিওগ্রাফিক্যাল থট অর ইন্ডিয়ান স্কুল অফ জিওগ্রাফিক্যাল থট, সেইগুলো সম্পর্কে যদি স্যার। অ্যাকচুয়ালি কোনো স্কুল, সেই অর্থে তো কোনো স্কুল তৈরি হয়নি। আমাদের যেটা হয়েছিল, যে জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া যখন তৈরি হয়, সেটা তৈরি করেছিলেন কিন্তু কয়েকজন ইতিহাসের লোক, অ্যানথ্রোপোলজির লোক, জিওলজির লোক। যেমন আমাদের ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস তৈরি হলো, তারপরে গান্ধীজি এলেন এবং তার নেতা হলেন। আমাদেরও এখানে এসপি চ্যাটার্জি এলেন এবং তিনি তার দায়িত্বভার নিলেন, সেটাকে অনেক দূর এগিয়েও নিয়ে গেলেন, বিশ্বের মানচিত্রে ভারতকে প্রতিষ্ঠিত করলেন। ভারতীয় ভূগোলকে করলেন কিনা সেটা বলা মুশকিল, কারণ ভারতীয় ভূগোল কিন্তু সেই অর্থে তৈরি হয়নি। ভারতীয় মেথডোলজি বলে কিছু তৈরি হয়েছে, যে আমরা আমাদের কোনো দৃষ্টিভঙ্গি, আমাদের কোনো ইজম। ভারতের কি কোনো নিজস্ব ইজম আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে বহুত্ববাদ। বহুত্ববাদ বা প্লুরালিজম, সেটা কিন্তু ভারতীয়ত্ব। সেই বহুত্ব থেকে যদি আমরা বলি, তাহলে বাঙালি ভূগোল বলে কিন্তু আলাদা করে ভূগোল হবে কি? বা যদিও হয়, তাহলে সেটা কি ক্ষেত্রীয় ভূগোল হবে, নাকি মেথডোলজিক্যাল দিক থেকে হবে? ক্ষেত্র সমীক্ষার দিক থেকে দেখতে গেলে তার একটা স্কোপ নিশ্চয়ই আছে, যে হ্যাঁ বেঙ্গল জিওগ্রাফার্স উইল ওয়ার্ক অন বেঙ্গল, কিন্তু সেটাও আবার ভীষণ রিডাকশনিস্ট অ্যাপ্রোচ। কেন আমি শুধু বাংলায় কাজ করবো, আমি কেন পাঞ্জাবে কাজ করবো, পিএইচডি গবেষণা করবেন? এবার যদি বলি যে বাঙালি মানসিকতার ভূগোল, তাহলে কি আমরা বাঙালি মানসিকতা বলতে, বাঙালি মানসিকতা, সেখানে আরেকটু ইতিহাস যদি আমরা দেখি, বাঙালিরা স্বভাবতই বামপন্থী। কেন? এটার কারণ কিন্তু কোনো ওই নয় যে প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু বা এরা কিন্তু বিনয় কুমার, তারা কিন্তু নয়।
বাঙালিরা বামপন্থী আজকের যুগে না, রামমোহন থেকে শুরু। রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ তারা বামপন্থীই ছিল। তার কারণ তারা উদারবাদ তার সঙ্গে প্র্যাকটিক্যাল যেটাকে আমরা প্র্যাগম্যাটিজম বলি, এই দুটোকে কানেক্ট করতে পেরেছিলেন। তার ফলে এই মার্ক্সবাদী দর্শনও কিন্তু খানিকটা তাই বলে। তারা যেমন একটা আদর্শের কথাও বলে, সেই আদর্শের সঙ্গে কিন্তু বাস্তবতাকে কখনো ফেলে দেয় না। সেই জন্যেই তারা চ্যালেঞ্জ করতে পারে। তো ওই ঘরানায় শিক্ষিত হয়ে বাঙালির যেটা ছিল, যে বাঙালি নিজেকে একটু চিন্তনশীল জাতি বলে মনে করে। কারণ আমরা ইনহেরিট করি, এখনো যখন উচ্চারণ করি আমরা কারা, আমরা রামমোহন, আমরা বিদ্যাসাগর, আমরা রবীন্দ্রনাথ, আমরা কিন্তু আগে থেকে উচ্চারণ করি, কারণ আমরা এই লিগাসিটা নিয়ে এসেছি। তাহলে সেই অর্থে যদি আমরা বলি, তাহলে ভূগোলের একটা বামপন্থী দৃষ্টিভঙ্গি যদি আমরা জিওগ্রাফির মধ্যে আনতে পারি। বামপন্থী মানে এই নয় যে আমাদের যারা রাজ্য চালাচ্ছে এখন তারা অবামপন্থী। বামপন্থা একটা দর্শন, সেইভাবে বামপন্থী দেখতে হবে, যেটা কোনো দক্ষিণপন্থী একজন দুজন ব্যক্তির উপর নির্ভর করছে না, সেটা কোনো ইস্যুই নয়। কারণ ব্যক্তি আসে, রাজনৈতিক দল আসে, কিন্তু মতাদর্শ রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আসল জায়গা। তো সেই জায়গায় যদি আমি বলি যে হ্যাঁ বাঙালি ভূগোল তৈরি হবে, তাহলে হয়তো হতে পারে। তাহলে আমাদের কোন আদর্শ নিয়ে কাজ করতে হবে? বিবেকানন্দ, নেতাজি, আমাদের রামমোহন, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই ছাঁচে ভূগোলকে ফেলতে হবে, সেই পরিসরে ফেলতে হবে। তাহলে তারপরে দেখতে হবে যে আমাদের যারা ভূগোল চর্চা করেছিল বা করেছিলেন অতীতে, তারা কিভাবে করেছিলেন। সেখানে কি সত্যিই আমরা মাটির কাছাকাছি পৌঁছতে পারছি, সাধারণ মানুষের কথা ভাবতে পারছি, সেইটা তাদের উন্নতি করতে পারছি, নাকি একজন ডিক্টেট করছে অন্য আমেরিকা থেকে হোক, আর সেটা যদি না করি তাহলে আমরা কলকে পাবো না, তাদের দলে আমাদের নাম উঠবে না, তাহলে আমরা কিন্তু করতে পারবো না। এই এই যে ডাইকোটমির জায়গাটা, এটা কিন্তু একটা বড় বিষয়। এটা নিয়ে অনেক ডিবেটের প্রয়োজন আছে, অনেক আলোচনার প্রয়োজন আছে, এবং তার থেকে একটা যদি স্কুল অফ থট তৈরি হয়, বেঙ্গল জিওগ্রাফার স্কুল অফ থট, নিশ্চয়ই সেটা আমার চেয়ে বেশি আর খুশি কেউ কোনোদিন হবে না। কিন্তু স্যার আমি মানে আরেকটা কোশ্চেনও করি যে তাহলে এতদিনকার গবেষণা স্বাধীনতার পরে থেকে আজকের এই এত বছর পেরিয়ে গেল, আমাদের বাংলা বা ভারতবর্ষে কি কোনো মৌলিক গবেষণার কোনো কিছু উদ্ভাবনী শক্তি বা মানে ভূগোলে কোনো নতুন কিছু তত্ত্ব, এই ইজম কথাটা বলছেন, এগুলো কি আমি এবার ঘুরিয়ে প্রশ্নটা যদি করি, যে আমরা যে বিদেশি থটের বইগুলো পড়ি, সেখানে ভারতীয় কোনো ভূগোলবিদকে উল্লেখ করে কোনো কথা কি বলা হয়েছে যে ইনি একটা নতুন চিন্তা বা দর্শনের কথা বলেছেন, বা যে দর্শনগুলো আমরা আজ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, সেইগুলোর কোনো আইদার নেগেট করেছেন বা তার কোনো বিকল্প দিতে পেরেছেন বা দিয়েছেন, এরকম আমরা পড়ি কি কখনো? সেই বিষয়ে স্যার আপনার বক্তব্য জানতে চাইছি যে স্যার আমাদের দিক থেকে যেহেতু আমরা পড়ি না, যেহেতু আমরা পড়িনি, তার মানে আমাদের ধরেই নিতে হবে যে আমরা যে ফিলসফি গুলো ফরাসি স্কুল বা আমেরিকান স্কুল বা ইউকে বা রাশিয়ান স্কুল, এইরকম ব্রিটিশ স্কুল, এই যে স্কুল অফ থট গুলোতে বিশ্বাস করেই আমরা আমাদের মতো মেথোডোলজি তৈরি করে চলেছি, এখনো করে চলেছি। অথচ আমরা এবার অন্যভাবে যদি আমরা দেখি যে সবই ব্যাদে আছে, সেটাও আবার যেমন ঠিক নয় যে আমাদের পুরাকালে সবই ঠিক ছিল, সেই মতাদর্শ গুলোকেই আবার রিভাইভ করে নিয়ে সবই হতে পারে, সেটাও কিন্তু ঠিক না। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আমার যেটা মনে হয় যে আমাদের চাওয়া পাওয়া, আমাদের সমাজ ব্যবস্থা, রীতি নীতি, আমাদের সম্পদ, সবকিছুই কিন্তু ইউরোপ আমেরিকা থেকে আলাদা। ফলে আমাদের তত্ত্ব আমাদের তথ্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে তৈরি হলো না কেন? আমাদের একটা রাজনৈতিক সংগঠন তারা মাঝে মাঝে বলছে আমাদের ভারতীয় উপরে তৈরি করতে হবে, কিন্তু তাদের তো আমি ভারতীয়ত্ব কিছুই দেখতে পাচ্ছি না। ভারতীয়ত্ব বলতে আমি যেটা বলছি যে ভারতীয়ত্ব একটাই আছে, সেটা হলো ইউনিটি এন্ড ডাইভার্সিটি, বহুত্ববাদ এবং তার মধ্যে ঐক্য। এটা হচ্ছে সম্পূর্ণ ভারতীয়তা। এই ভারতীয়তার মূল চাবিকাঠির উপরে দাঁড়িয়ে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে।
সেইখানে দাঁড়িয়ে আমরা কি ভূগোলকে তৈরি করতে পারছি যদি এটাকে পিভট ধরি? তারপরে কোনো ইজমকে তৈরি হতে পারছে? আমরা যে মার্ক্সীয় দর্শন করেছি এখানে, সেখানেও দেখা গেছে বহু ভাগে ভাগ হয়ে গেছে। সিপিআই, সিপিআইএমএল, সিপিআইএম, এসইউসিআই, সো মেনি। তারা নিজের মতো করে করছে, তারাও এক একটা ইজম তৈরি করছে, রাজনৈতিক ইজম। তাহলে সেই ইজমের প্রেক্ষাপটেও কি আমরা ভূগোল তৈরি করতে পেরেছি? পারিনি। যদি আমরা এই রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করেও ভূগোল তৈরি করতে পারি, তাহলেও সেটা একটা ভূগোল তৈরি হতে পারে। কিন্তু আর্থসামাজিক রাজনৈতিক মতবাদের মাপকাঠিতে যদি ভূগোল তৈরি না হয়, তাহলে কতগুলো টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়ে জিওগ্রাফি তৈরি হয় না, হতে পারে না। কারণ সেখানে তত্ত্ব তৈরি হয় না, সেগুলো রিপোর্ট হবে, একটা ডিগ্রি হবে, তারপর আমরা চাকরি পাবো বা না পাবো এবং প্রমোশন পাবো বা না পাবো, ওই দিয়েই জীবন শেষ। আর কেউ কেউ হাততালি দেবে, বাহবা দেবে, দেখো কত ভালো কাজ করছে। ওর স্ট্রিঞ্জেন্ট জার্নালে 4টে বেরিয়েছে, ওর 90টা বেরিয়েছে। ঘন্টায় ঘন্টায় জার্নালে লেখা প্রসব হবে আর কি। ঠিক স্যার, এই যে মানে স্প্রিঙ্গার বা এলসিবিআর এর প্রসঙ্গ ধরে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে ইচ্ছে পারি, যে আমরা যারা গবেষণা করছি তারা ইংরেজিতে বা বিদেশি জার্নালে মানে গবেষণাপত্র প্রকাশ করতে পারলে নিজেদেরকে ধন্য বলে মনে করি। কিন্তু যাদের মানে ক্ষেত্র থেকে গবেষণা করে তুলে আনলাম বা যাদেরকে নিয়ে বা যাদের জন্য এই গবেষণা করলাম, তাদের রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে ডায়ালেক্ট, সেই ভাষায় কিন্তু হ্যাঁ, এই বিষয়টা আমি একটু ছুঁয়ে গিয়েছিলাম। তো এটা আমি আগের দিনেও একটা সেমিনারে বললাম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। যে আমি একজন বিজ্ঞানের চর্চা যখন করছি, আমার একটা বিজ্ঞানীর সঙ্গে যখন কথা বলবো, তার ভাষাটা যেমন আলাদা হয়, কিন্তু যাদের কাছ থেকে আমি সাহায্য নিলাম, বা যে ভূগোল তো একটা ক্ষেত্র গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়, ক্ষেত্রের উপরে তৈরি হয় গবেষণালব্ধ জ্ঞান, তাহলে সেই এলাকার মানুষের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? যেমন একজন ফিজিক্যাল সায়েন্টিস্ট, তিনি যেমন দেশের সম্পদ ব্যবহার করছেন, কিছু যন্ত্রপাতি ব্যবহার করছেন, করে একটা এমন প্রযুক্তি নির্মাণ করলেন যেটা সাধারণ মানুষের কাজে লাগছে। ঠিক একইভাবে আমি যদি সুন্দরবনের উপরে কাজ করে একটা গবেষণালব্ধ কিছু তৈরি করি, সেটা থেকে হয়তো আমার প্রমোশন হলো, সবই হলো, কিন্তু তাতে সেই সাধারণ মানুষগুলো কি যায় এলো? কিছুই তো হলো না। তো আমার গবেষণালব্ধ জ্ঞানকে যদি আমি তাদের কাজে লাগাবার হাতিয়ার তৈরি করে দিতে পারি, তাদের সক্ষম করে তৈরি করে ফেলতে পারি, তাহলে বা সেই ধরনের গবেষণাটাই করি, তাহলে একমাত্র সম্ভব। যেমন দেখো, এই যে নোবেল পেলেন আমাদের বিনায়ক ব্যানার্জি, তিনি সুন্দরবনের কিছু গ্রামকে ইয়ে করেছেন, ক্ষেত্র সমীক্ষণের জায়গা হিসেবে করেছেন, কিন্তু সেই গবেষণা কি কোনোভাবে পরিকল্পনায় রূপায়িত হয়েছে বা সেগুলো কি পৌঁছচ্ছে? এইটা যতক্ষণ না ট্রান্সলেটেড হবে, ততক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সঙ্গে যে মানুষগুলো সাধারণ প্রান্তজন, তারা আরো প্রান্তিক হয়ে যাবে। তাদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা কিন্তু থাকবে। এগুলো আমাদের তৈরি করতে হবে, সেটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, সে অ্যাওয়ারনেস বিল্ড জেনারেশন হোক বা অন্যান্য যাই হোক না, এরকম অনেক কিছুই হতে পারে। যে ওই যে ভয় পাইয়ে দেওয়া, বলছে ওই 2 মিটার কোস্ট লাইন এবারের ঝড়ে, আমপানের ঝড়ে ভেঙে চলে গেছে। আরে 2 মিটার কেন, 10 মিটারও চলে যেতে পারে, ওটা ইম্পর্টেন্ট ইস্যু নয়। কারণ ওটা যাবার ওই এলাকাগুলোতে এরকম যায়, ঠিক আছে, কিন্তু তার বিকল্পটা কি? বিকল্পের সন্ধান দিতে হবে। ওইটাকে হাইলাইট করে দেখো, কালকে তোমাদের দ্বীপ চলে যাবে, পরশুদিন জলে ডুবে যাবে, তারপরে এই হয়ে যাবে, ওটা সবাই জানে। যারা দীর্ঘদিন ওখানে 40 বছর বাস করছে, তারা জানে কখন ভাঙে কখন গড়ে, ঠিক আছে। তাই দিয়ে আমার 4টে ভালো পেপার হতে পারে। 2 মিটার চেঞ্জ হয়েছে, বলছে ভেরি হাই রেজুলেশন, এত হাই রেজুলেশন আমার কাছে আছে। থাক না তোমার কাছে, পরের দিনে গিয়ে দেখা গেল সেডিমেন্টেশন হয়ে গিয়ে 4 মিটার বেড়ে গেছে, তাই না? হতেই পারে, ইটস এ ভেরি ডাইনামিক রিজিয়ন। কিন্তু বিকল্পটা কোথায়, ট্রেন্ডটা কোন দিকে? এই ট্রেন্ডটা যদি আমি বলে দিই যে হ্যাঁ দেখো বাবা, তুমি এইখানে ঘর বাড়ি বানিও না, আর 20 বছর পরে এই জায়গাটা কিন্তু জলের তলায় চলে যাবে, তাহলে বলো তাহলে যাবো কোথায়? তাকে বিকল্প দিতে হবে, বিকল্প রুটি রুজির সন্ধান দিতে হবে, বাসস্থানের সন্ধান দিতে হবে, তবে তো আমরা সত্যিকারের পলিসি প্ল্যানিং এ যুক্ত হতে। নাহলে আর কি লাভ হলো? তাহলে একজন শিক্ষিত সাধারণ মানুষ আর আরেকজন তুলনায় কম শিক্ষিত সাধারণ মানুষ।
থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর এবং সমৃদ্ধ আলোচনার মধ্যে দিয়ে আমাদের সবাইকে সমৃদ্ধ করলেন। আমি চলে যাব আমাদের খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের মধ্যে হাজির হয়েছেন আবার ডক্টর শিশির চ্যাটার্জি। তিনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের আইকিউএসির কনভেনার হিসাবে প্রতিনিধিত্ব করতে গিয়ে আবার আমাদের জিওগ্রাফিতে চলে এসেছেন। এই যে বক্তব্য বা আমাদের মানে প্রফেসর লক্ষ্মীনারায়ণ সৎপতি স্যার, তার যে চিন্তাভাবনা, দর্শন এবং সমসাময়িক কালে তিনি যে ভৌগোলিক চেতনা তুলে ধরতে চেয়েছেন, সে বিষয়ে যদি ছোট্ট দু চার কথায় ডক্টর চ্যাটার্জি বলেন, তারপরে আমরা সৎপতি স্যারকে ছেড়ে দেবো। তার অত্যন্ত বিজি টাইট শিডিউলের মধ্যে থেকে আমরা পেয়েছি, অনেকক্ষণ আমরা ধরে রেখেছি। স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা শুনে নেব ডক্টর চ্যাটার্জি যদি কোনো চিন্তাভাবনা, চেতনা, দর্শন থাকে। কারণ আমরা সবাই জানি ডক্টর শিশির চ্যাটার্জি দীর্ঘদিন ধরে এই ভূগোল এবং ভৌগোলিক এবং তাদের কাজকর্ম নিয়ে সারা পৃথিবী জুড়ে ভূগোলের অবদান বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলা ভাষায় ভূগোল চর্চা করার জন্য তিনি ভূগোল স্বদেশ চর্চা পত্রিকা পরিচালনা করেন এবং সম্পাদনা করেন। সেটা সারা বাংলা জুড়ে এবং ত্রিপুরাতেও তার লেখকরাই পাঠক রয়েছেন, লেখক রয়েছেন। সেই সেই সম্পর্কে তার কাছ থেকে তার মন্তব্য শুনে নেব, নতুন দিশা দেখাতে পারে। আমি অনেকক্ষণ ধরে আমাদের প্রিয় দাদাকে আটকে রাখা হয়েছে। দাদারে অনেকক্ষণ বসে থাকতে একটু কষ্ট হচ্ছে। সনত আটকে রাখলে একটা মিটিং এ ঢুকতে হবে ওই পাঁশকুড়ায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর একটানা এতক্ষণ বসে থাকাটাও কষ্টকর। আর স্বাভাবিকভাবে আমি সনদকে ধন্যবাদ জানাবো, কারণ শ্রদ্ধেয় সৎপতি স্যারের সাথে আলোচনা চালানোর মতো যে জায়গাটা উনি তৈরি করলেন, এটা সত্যি সবাই তো আর সেই ভাবনা চিন্তা থেকে এই জায়গাটা তৈরি করতে পারতেন না। কিন্তু তার কাছ থেকে আমাদের কথাগুলো শুনে নিতে হবে, সেই জন্য একটা সিচুয়েশন তৈরি করতে হবে। সেটা সেই কারণে অধ্যাপক সনদ পুরকাইত ছাত্রের মতো বা শ্রোতা থেকে, সূত্রধর থেকে আজকে তিনি যেভাবে প্রশ্ন উত্তর করে সকলকে শেখানোর চেষ্টা করলেন, স্যারের বক্তব্য যতটা সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, আমি সনদবাবুকে ধন্যবাদ জানাই। আর আমি শ্রদ্ধেয় লক্ষ্মীনারায়ণ সৎপতি সবার এখানে শিক্ষক, তিনি আমার অগ্রজ ভাতৃপ্রতিম দাদা হতে পারেন, কিন্তু তিনি যেহেতু রায়দিঘি কলেজের অতিথি, আমার প্রিয় মানুষ, আমি তাকে বারবার ধন্যবাদ জানাই যে এই দুঃসাহস বা এই সাহস, যে কথাগুলো তিনি বললেন, আমি শুধু মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে এখন বোধহয় একজনই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে প্রকাশ্য সেমিনারে বা ওয়েবিনারে এরকম কথা বলতে পারেন। আর সেই সাহস তো কারুর দেখি না। আর এগুলো অন্তর থেকে উঠে আসা কথা। সনদকেও ধন্যবাদ। এগুলো বোধহয় এখন আর কোনো ওয়েবিনার বা সেমিনারে কেউ লক্ষ্মী স্যারের কাছ থেকে জানতেও চায় না, তাদের ইন্টারেস্টও বোধহয় নেই। কিন্তু এই মানুষটা এই কথাগুলো না সারা জীবন লালন পালন করেছেন, তো উনি বলতে ভালোবাসেন। এবং উনি কিন্তু এই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের জীবনে পজিটিভিজম কি প্রভাব ফেলেছে, বাংলা সাহিত্যের ইতিহাসের সাথে ভৌগোলিকদের ইতিহাস কি, বা আমাদের এখন যারা ভাবে যে ঠিক আছে জিওমর্ফোলজি বললেই ভিএস কালে ছাড়া আর দ্বিতীয় কারুর কথা বলা যাবে না, তা নাহলে পাতে দেওয়া যাবে না আর কি, এরকম মানসিকতা তো নানান ভাবে আমাদের চারপাশে এসছে। সেই জায়গায় দেখতে গেলে লক্ষ্মীনারায়ণ সৎপতি কিন্তু একটা জিনিস, এখানে যারা তরুণ প্রজন্ম শুনছেন তাদের আমি বেশি কথা বলবার মতো জায়গায় নেই, স্যারকে ছাড়তে হবে। আগে নিজেকে সম্মান করতে শিখুন। নিজেকে যদি নিজে সম্মান করতে পারেন, নিজের কাজকে যদি নিজে মর্যাদা দেন, তবে বাকি পৃথিবী কিন্তু আপনার কাজকে মর্যাদা দেবে এবং সম্মান দেবে। আমরা নিজেরা যদি নিজেদেরকে সম্মান দিতে না পারি, মর্যাদা দিতে না পারি, তাহলে কিন্তু কোনোদিনও বাইরের কারুর কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে স্বীকৃতি পাবো না। আমাদের মাস্টারমশাইরা, আমাদের শিক্ষকরা, আমাদের অগ্রজরা যে ভাবনা ভেবেছেন, যে কাজ করেছেন, সেই কাজ এবং ভাবনাগুলোকে আমরা যদি নিজেরা অন্তর থেকে গ্রহণ না করি, তর্কও না করি, স্বীকৃতিও না দিই, তাহলে শুধুমাত্র এই যে বললাম যে দেশ বিদেশের ভাবনার গোলক ধাঁধায় আমরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাব। আমরা জানি এই গোলক ধাঁধাতে সবাই কিন্তু আজ থেকে প্রায় 70 বছর আগে শুরু করেছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয় যেমন সিলেবাস লন্ডন ইউনিভার্সিটি সিলেবাস থেকে শুরু হয়েছিল, আর 3 বছর পর আমাদের প্রাচীনতম ভূগোল বিভাগ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, তাদের 100 বছর হতে চলেছে 1924-এ, তারাও কিন্তু ডেডলি স্ট্যাম্পের হাত ধরে লন্ডন ইউনিভার্সিটি সিলেবাস দিয়ে শুরু করেছিল। কিন্তু এই কাজটা থেকে জাপান, কোরিয়া যেমন বেরিয়ে আসতে পেরেছে, আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। যে কথাটা স্যার আজকে বারবার বললেন
এবং তোমরা তো স্যার সম্বন্ধে বিশেষভাবে কিছু জানো না আলংকারিক ব্যাপার ছাড়া। স্যার, আমি একটা কথাই বারবার বলছি, ওনার আত্মবিশ্বাস, নিজেকে সম্মান করতে পারার ক্ষমতা, অন্যকে সম্মান দিতে পারার ক্ষমতা, তবেই উনি ভূগোলে আজকে এতটা গলা উঁচু করে এতগুলো কথা বলবার জায়গায় নিঃসংকোচে দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই কথাগুলো আমরা 5 জন সম্মান দিয়ে শুনছি। এইটুকু না করতে পারলে কোনোদিনই কোনো গবেষণা, কোনো বক্তব্য, কোনো পড়াশোনায় স্বীকৃতি পাবে না, সাফল্যের মুখ দেখবে না। আর আমি স্যারকে আটকাবো না। আমার প্রিয় দাদা এত কষ্ট করে এসে এত কথা বললো, আমার অন্তর থেকে আমার ভালোবাসা দেয়া রইলো। নিশ্চয়ই যখন আবার পরে সুযোগ পাবো, আবার নিশ্চয়ই দাদার সাথে অনেক আনসেন্সার্ড গল্পের আড্ডা হবে, ভূগোল আবার নতুন পথ পাবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি অন্য মিটিং এ চললাম। হ্যাঁ। ভালো থেকো সবাই। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন, আবার Okay. আসবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। আচ্ছা। সবাইকে ধন্যবাদ। চারিদিকে যে ইংরেজিতে ওয়েবিনার হচ্ছে, জিওগ্রাফি রিসার্চ বা পড়াশুনো হচ্ছে, সেই জায়গা থেকে রায়দিঘি কলেজে বাংলা ভাষায় ওয়েবিনার করে ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক, অধ্যাপক, সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে চেয়েছে নতুন ভাবনা, নতুন ধারণা, নতুন দর্শন। সেই জায়গাটা আমাদেরকে আপনারা সহযোগিতা করে যেভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, সেই বিষয়টা আমরা আবার আপনাদের কাছে আসবো। আমাদের পরবর্তী বক্তা অধ্যাপিকা মহুয়া বর্ধন, কিন্তু তিনি এতক্ষণ ধরে চেষ্টা করে বিভিন্ন নেটওয়ার্কে কানেক্ট করেও কোনোভাবে আমাদের স্টুডিওতে বেশিক্ষণ স্টে করতে পারছেন না। যখনই কানেক্ট করছেন বা কানেক্ট করলেও থাকতে পারছেন না। আমরা চেষ্টা চালাচ্ছি যে আজকের প্রোগ্রাম, আমরা মহুয়া বর্ধনের প্রোগ্রাম মানে ফেসবুক লাইভে দেখানো, মানে এই স্টুডিও থেকে বেরিয়ে, স্ট্রিমওয়ার থেকে বেরিয়ে আমরা ফেসবুক লাইভ পেজে, মানে যে পেজে আপনারা প্রোগ্রাম দেখছেন এই পেজেই লাইভ হবে। যদি চেষ্টা চালিয়ে আমরা সফল হই আপনাদের কাছে পৌঁছানো, নিশ্চিত অধ্যাপিকা বর্ধন তার গবেষণাপত্র আপনাদেরকে যেভাবে সাজিয়ে নিয়ে এসেছিলেন হয়তো সেটা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে এফবি লাইভ করলে পিপিটি দেখানো যাবে না। সেই পিপিটি দেখানো না গেলেও তিনি যদি তার বক্তব্য, তার দর্শন যদি আপনাদের সামনে তুলে ধরতে পারেন, সেটাই আমাদের কলেজের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, ওগুলো পরিবেশের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেটাই সাকসেস পাওয়া যাবে বলে মনে করি। সবাই ভালো থাকুন, এবং পরবর্তী প্রোগ্রাম এফবি লাইভে হবে, সেটা সবাই অ্যাটেন্ড করুন, সেখানে প্রশ্ন করুন। সেখানে অধ্যাপিকা বক্তা মহুয়া বর্ধন তিনি কমেন্ট করবেন, করে উত্তর দেবেন, এবং তার বক্তব্যের শেষে তিনি উত্তর দেবেন। এই প্রত্যাশা রেখে আগামী 23শে সেপ্টেম্বর আমাদের 5ম ওয়েবিনার রয়েছে। সেখানেও 2 ভালো ভালো বক্তা থাকছেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক প্রিয়াঙ্ক প্রবীণ প্যাটেল, এবং আমাদের আলিপুর দুয়ারে একটি স্বনামধন্য কলেজ, সেই কলেজ থেকে আসছেন ডক্টর বিশ্বজিৎ রয়। তাদের বক্তব্য আমরা এক এক করে শুনে নেব, এবং আমি ছাত্রছাত্রীদের কাছে একান্ত অনুরোধ রাখবো অধ্যাপক ডক্টর প্রিয়াঙ্ক প্রবীণ প্যাটেলের বক্তব্য শুনতে, কারণ তিনি ভূগোল নিয়ে আগামী ভবিষ্যৎ কি, বা ভূগোল চর্চা, ভূগোল পড়াশুনো, ভূগোল গবেষণা করে আগামী দিনে কোন জায়গায় কি চাকরি বা কি ধরনের কি প্রভিশন রয়েছে, সেই ভবিষ্যৎ দিশা তুলে ধরার জন্য বক্তব্য ঠিক করেছেন। সেই বক্তব্য অবশ্যই করে শোনার জন্য আবেদন রইল। সবাই ভালো থাকুন। আমরা এই স্টুডিও লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনারা অবশ্যই করে এফবি লাইভ পেজে লাইভ শুনতে আসবেন পরবর্তী বক্তা।